আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ বনাম বাংলা স্থান, এক পক্ষের ধ্বংস কি অনিবার্য। আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যিনি সব সময় প্রচারের বাহিরে থাকতে পছন্দ করেন। স্বাধীনতা পরবর্তী প্রজন্মের মধ্যে যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম এবং বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমের অন্যতম প্রতিকৃত, যার হাতে এই প্রজন্মের শত শত সাংবাদিক তৈরি হয়েছেন। বলছিলাম বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আহমেদ মামুনের কথা, যিনি একই সাথে সাপ্তাহিক ধাবমান এবং ঢাকা রিপোর্ট 24 ও বিশ্ব বাঙালি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। রাজু আহমেদ মামুন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার। আমরা মূল প্রসঙ্গে ঢোকার আগে আপনার কাছ থেকে আর একটা বিষয় সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। সেটা হলো, আপনি প্রায় বলেন দেশ এবং রাষ্ট্র এক নয়, বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ এম রহমান। রাষ্ট্র এবং দেশ এক নয়, এটা শুধু আমি না, এটা শিক্ষিত মহলের মোটামুটি সবাই জানে যে রাষ্ট্র একটি কনসেপ্ট বা রাষ্ট্র একটি কতগুলো ধারণা এবং জনগণের সমষ্টিগতভাবে একটা রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যখন একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যার মধ্য দিয়ে তাদের সমস্ত আইন কানুন এবং সামাজিক শৃঙ্খলা উন্নতি এই সমস্ত কিছুর নিয়ন্ত্রক একটা প্রতিষ্ঠান রাষ্ট্র। এবং এই রাষ্ট্র বিবর্তিত হয়ে হয়ে আজকের আধুনিক রাষ্ট্রের রূপ নিয়েছে এবং সর্বশেষে আমরা দেখছি জাতি রাষ্ট্রের উদ্ভব আধুনিক ফরম্যাটে, যেগুলো যার একটি বাংলাদেশ রাষ্ট্র। আর দেশ বলতে, যে দেশ বা ল্যান্ড বলতে যে বিষয়টি বোঝায়, সেটি হলো একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, একটি ভৌগোলিক অঞ্চল জুড়ে যখন একটা বিশেষ জনগোষ্ঠী বা একাধিক জনগোষ্ঠী কাছাকাছি বসবাস করে এবং তাদের একই রকমের ভাষা, সংস্কৃতি, তারপরে তাদের ভিতরে আচার আচরণের এবং সামাজিক উৎসবের, অনেক সময় দেখা যায় ধর্ম কখনো কখনো তাদের এক হতে পারে। তো এইরকমের একটি বিশেষ অঞ্চল জুড়ে, ভৌগোলিক অঞ্চল জুড়ে, যাদের উৎপাদন ব্যবস্থা এক রকমের, এরকমের একটি অঞ্চল জুড়ে যখন এক বা একাধিক জনগোষ্ঠী বসবাস করে এবং তাদের ঐক্য থাকে এবং তার ভৌগোলিক ঐক্য থাকে, সেই সব জায়গাকে মূলত দেশ বলে। যেমন আয়ারল্যান্ড একটি দেশ। আয়ারল্যান্ড দেশের উপর কিন্তু দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত, একটা হলো গণপ্রজাতান্ত্রিক আয়ারল্যান্ড, আর একটি হলো গিয়ে ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ডের এক পার্টে। তেমনি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে শুরু করে আরাকান এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল, এইসব হিমালয় থেকে সুন্দরবন সমুদ্র অঞ্চল, ওদিকে বিহার থেকে আরাকান, আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল, যাদের ভিতরে যাদের ভৌগোলিকভাবে অনেক ঐক্য আছে। এমনকি তুমি যদি ভাষার কথাও চিন্তা করো, তুমি যদি উড়িষ্যাতে গিয়ে কারোর সাথে কথা বলে, দেখবে যে তার উড়িয়া ভাষাটা আর তোমার বুঝতে সমস্যা হচ্ছে না। মানে বোঝা যাচ্ছে যে হয়তো অ্যালফাবেট বা বর্ণমালা আলাদা হলেও যে একটা ভাষিক ঐক্য, ভাষার যে গুরুত্বপূর্ণ যে একটা মেলবন্ধন, এগুলো বোঝা যায়। তুমি যদি আসামে যাও, আসামে গিয়ে তুমি আসামের যে ভাষা অসমীয়া, যেটাকে এখন বলা হয় অসমীয়া ভাষাটা, তুমি দেখবে যে বাংলাদেশের বাংলা ভাষার যে সমস্ত ডায়ালেক্ট গুলো এখন আছে, যেমন ধরো নোয়াখালীর একটা আঞ্চলিক ডায়ালেক্ট আছে, বরিশালের আঞ্চলিক ডায়ালেক্ট আছে, যশোরের আঞ্চলিক ডায়ালেক্ট আছে, তেমনি ওটাকে ঠিক একটা আঞ্চলিক ডায়ালেক্ট ছাড়া তোমার কিছু মনে হবে। তো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের খাদ্যাভ্যাসও এক রকমের, আমাদের উৎপাদন ব্যবস্থাও প্রায় এক রকমের। তো এই জায়গার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বৃক্ষ, পশু পাখি এবং নদীগুলো প্রায় একই রকমের। তো এই ভৌগোলিক ঐক্য এবং সাংস্কৃতিক মেলবন্ধন, এটা মিলিয়ে একটি দেশ সৃষ্টি হয়। তো যেমন ধরো এই বঙ্গীয় অঞ্চলের
বৃহত্তর বঙ্গীয় অঞ্চলের যদি আমরা কথা বলি, সেখানে এখন প্রায় 3টি রাষ্ট্র প্রতিষ্ঠিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপরে ভারতীয় ইউনিয়ন রাষ্ট্র এবং বর্মা ইউনিয়ন বা মিয়ানমার একটা অংশ, আর একটা অঞ্চল। তো এই জায়গায় আমরা যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছি, এর ভিতর বাঙালি পরিচয়কে ধারণ করে বাংলা যে বিশাল গ্রেটার বাংলার ভূখণ্ডের মধ্যে একদম প্রধান একটা জায়গা, কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র। এটা হলো দেশ এবং রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি একটি পার্থক্য। এটা একটা মানে পৃথিবীর ইতিহাসে যতগুলো মানে কি বলে যে গৌরব উজ্জ্বল স্বাধীনতা হতে পারে, বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু ওই রকমের একটা মানে স্বাধীনতা, যেখানে নারকীয় হত্যাযজ্ঞ থেকে শুরু করে না হয়েছে এমন কোন রকমের বিষয় ছিল না, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অংশগ্রহণে একটা যুদ্ধ সমাপ্ত হয় এবং মানুষের প্রত্যাশা নিয়ে একটা দেশ স্বাধীন হয়। আপনি 2015 সালে সাপ্তাহিক ধাবমানের একটি সংখ্যা বের করেছিলেন, বাংলাদেশ বনাম বাংলা স্থান, এক পক্ষের ধ্বংস কি অনিবার্য? বেশ তোলা সেই সংখ্যাটি আমরাও দেখেছিলাম। বাংলাদেশ এবং বাংলা স্থানের ব্যাখ্যাটা আসলে কি? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 2015 সালে না, আমি 2014 সালে কতগুলো বিষয় আমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। যে ওই সময়টায় একটা নির্বাচন হলো, যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না, এবং চারদিকে জ্বালা পোড়া, প্রচুর মানুষ কিন্তু নিহত হলো সময়, খুব বিভৎসভাবে, ভয়ঙ্কর ভাবে, নানা জায়গাতে প্রচুর সম্পদের ধ্বংসযজ্ঞ হলো, এবং একটা ভোট নিতে যারা গেল এরকমের পোলিং অফিসারদের পর্যন্ত হত্যা করা। তো তখন একটা বিষয়ে আমার ভিতরে কাজ করলো যে আমাদের এই সংকটগুলোর গভীরে একটু খোঁজ নেওয়া দরকার, যে আমাদের এটা এই যে রাজনৈতিক যে একটা দ্বিমেরু হয়ে আছে, এর আসলে পরিণতিটা কি, এটা কেন, এটার আমি একটা এটা অনুসন্ধান করা, ব্যক্তিগতভাবে একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম যে বিষয়টা। তো সেক্ষেত্রে প্রথমে আহমদ সবার কথা একটু বলে নেই। ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে আওয়ামী লীগ যখন জিতে তখন রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগই জিতে, কিন্তু আওয়ামী লীগ যখন হেরে যায় তখন আমরা সবাই হেরে যাই। তো আমরা কেন সবাই হেরে যাই? আওয়ামী লীগ যখন জিতে শুধু আওয়ামী লীগ রাজনৈতিক দলই জিতে, এটার কারণটা হয়তো ওনার কাছে স্পষ্ট ছিল না, অনুসন্ধান পর্যন্ত উনি জানুনি। কিন্তু আমি চেষ্টা করলাম যে এই জায়গাটাকে একটু খোঁজ নিয়ে দেখা দরকার। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তারপরে প্রসঙ্গগুলো আমরা সামনে আলোচনা করব, তবু বলে নিচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বে যখন আমাদের মুক্তিযুদ্ধ হলো, আমরা স্বাধীনতা লাভ করলাম, তারপর হয়তো দল হিসেবে আওয়ামী লীগকে হয়তো তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করে দেওয়া উচিত হয়তো ছিল, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এখন বিলুপ্ত করে দেওয়া। কারণ কেন দেওয়া উচিত ছিল সেটার কারণ হলো গিয়ে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি তারপর থেকে যেভাবে ধারাবাহিকতা রক্ষা করে আসতে ছিল, বা বঙ্গবন্ধু একটা পর্যায়ে সেটা করেছিলেন, তখন অন্য রাজনৈতিক দলের এখানে মানে একটা বড় রকমের তাদের কাছে একটা রাষ্ট্রকে ওন করার ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার প্রশ্নটা যখন আসে, তখন হয়তো আওয়ামী লীগের একটা প্রেফারেন্স চলে আসে যে আওয়ামী লীগই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তো আওয়ামী লীগের সেখানে তারা দেশ এবং মুক্তিযুদ্ধকে 100% ওন করার ক্ষেত্রে অন্যদের একটা মানে ডিপ্রেশন কাজ করতে পারতো বা পারে। সেই কারণে হয়তো ৭১-এর পরপরই, স্বাধীনতা যুদ্ধের পরপরই আওয়ামী লীগকে যদি বিলুপ্ত করে দেওয়া হতো তাহলে একটা ব্যাপার ঘটতো। কিন্তু যেহেতু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেওয়া হয় নাই, সেহেতু আওয়ামী লীগের অনেক দায়িত্ব ছিল,
বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে সেই ব্যর্থতার গ্লানিগুলো এবং তার ইয়া থেকে মানে কি বলে দুর্বলতার জায়গা থেকে কিভাবে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সে বিষয়গুলো আমরা কথা বলবো। তবে একটা বিষয় বলি, সেটা হলো বঙ্গবন্ধুর একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে জাতীয় ঐক্যের জরুরি প্রয়োজন এবং সেখানে মুক্তিযুদ্ধের পরপরই দেশ গঠন করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। কারণ আমরা দীর্ঘকাল কোনো রাষ্ট্র অ্যাভেইল করিনি নিজেদের দায়িত্বে। তো ফলে একটা রাষ্ট্র বিনির্মাণের বা একটা স্বাধীন হওয়ার পরে একটা ভেঙে চুরে যাওয়া স্ট্রাকচারকে আবার দাঁড় করানো এবং সেখানে সমস্ত ইয়াগুলো এবং অর্থনৈতিক সংকটগুলো থেকে বেরিয়ে এসে পরিপূর্ণ একটি রাষ্ট্রর কাঠামো দাঁড় করানোর মাঝখানে যে রাজনৈতিক সংকটগুলো সৃষ্টি হচ্ছিল, এক একটা দল উপদল এবং সেখানে মিলিটেন্ট গ্রুপ তৈরি হয়ে যাচ্ছিল, বিশেষ করে একটা সশস্ত্র যুদ্ধের পরে এরকমের পরিস্থিতিতে উনি ওই সময়টা বুঝতে পারছিলেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছিল তাদের ব্যর্থতা দাঁড়াচ্ছিল বাংলাদেশ রাষ্ট্রের ব্যর্থতার জায়গায় পৌঁছে যাচ্ছিল। তো তখন তিনি ভাবছিলেন যে সবাই মিলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে আগে রাষ্ট্রকে একটা নিরাপদ ভিত্তিতে দাঁড় করানো দরকার, তারপরে একটা গণতান্ত্রিক মুভমেন্টে যাবো। কারণ আমরা দেখছিলাম বঙ্গবন্ধু কিন্তু সারা জীবনই একটা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে ছিলেন, তার গণতান্ত্রিক আদর্শের রাজনীতি করেছেন। তো হঠাৎ করে ওই রকমের একটা পরিস্থিতিতে তার আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে ছিল না যে এরকম একটা ভেঙে চুরে যাওয়া দুর্দশাগ্রস্ত একটা দুর্যোগ মুহূর্ত যখন তৈরি হচ্ছে তখন এত রাজনৈতিক বিভেদকে অ্যাবিল করা। কারণ ৭৪-এ তো একটা বড় রকমের দুর্ভিক্ষের মুখোমুখি হতে হলো, কারণ সারা পৃথিবীতে তখন খাদ্য সংকট চলছিল। বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হচ্ছিল এবং একটা রাষ্ট্রের স্ট্রাকচার, রাষ্ট্র একটা মহা ইঞ্জিন। কিছুদিন আগে ডক্টর ইউনূস এই কথাটা স্বীকার করেছেন যে রাষ্ট্র একটা মহা ইঞ্জিন। তো এটাকে তো তৈরি করতে হয়, একটা রাষ্ট্র তো হাওয়া থেকে হয় না, রাষ্ট্র তো একটা কনসেপ্ট, কিন্তু তার যখন একটা মূর্ত রূপ তৈরি করতে হয় তার প্রত্যেকটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে হয়, সেটা আমাদের ছিল না। তো এই রকমের কতগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ ছিল এবং যদি সেই সময় যখন শেষের দিকে উনি যখন এটাকে বিলুপ্ত করেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিল, সেটা অনেক দেরি হয়ে গেছে এবং তার পরবর্তীতে তিনি যদি নিহত না হতেন তাহলে হয়তো আমরা দেখতাম যে পরবর্তী রাজনৈতিক স্টেপ গুলো কি হয় এবং বাংলাদেশ হয়তো রাজনৈতিকভাবে বিকশিত হওয়ার একটা জায়গায় যেতে পারত, কিন্তু সেটা হয়নি। তো আমাদের প্রশ্নটা ছিল হলো গিয়ে বাংলাদেশ বনাম বাংলা স্থান এক পক্ষের ধ্বংস কি অনিবার্য? তো এখন বিষয়টা হলো গিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টটা এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মূলত বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টটা কিভাবে আসছে, যদি আমরা দেখি যে এই ভূখণ্ডের যদি একদম ভূতাত্ত্বিক বাস্তবতা থেকে যদি আমরা দেখি যে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট, যেটা আফ্রিকার নিচু দক্ষিণ দিক থেকে মূলত এটা উঠে আসে এবং ধীরে ধীরে 5 কোটি বছর আগে এসে এটা এশিয়ান প্লেটের সাথে প্রথমে ধাক্কা খায় এবং পাশে বার্মা প্লেটের সাথে ধাক্কা খায়। বাংলাদেশ রাষ্ট্রের যে জিওলজিক্যাল যে মানে জোনটা, এটা হলো যে এই 3টা প্লেটের একদম সঙ্গম স্থান, বঙ্গীয় অঞ্চলটা, সেই নাগপুরের পাহাড় থেকে শুরু করে আরাকান পর্বতশ্রেণী, উপরে হিমালয়। তো এই জায়গাটায় আমাদের ভৌগোলিকভাবে যে এখানে মানুষ আসছে, একটা সময় মানুষের বিবর্তনের ধারাক্রমে এখান থেকে যখন আফ্রিকা থেকে যখন প্রথম স্লাইন ওয়াটার দ্বারা মানুষ বেরিয়ে আসছে, সেই মানুষ কিন্তু ধীরে ধীরে এই ভূখণ্ডের উপর দিয়েই একদম অস্ট্রেলিয়া পর্যন্ত চলে গেছে। আবার দ্বিতীয়বার যখন মানুষ আফ্রিকা থেকে বেরিয়েছে, তারাও পাকিস্তানের ওখান থেকে এসে একটা পার্ট দক্ষিণ ইন্ডিয়ার দিকে চলে গেছে, আবার আরেকটা পার্ট চলে আসছে তিব্বতের দিকে এবং ওই পার্টও উপর থেকে বেঙ্গল বা বেঙ্গলের পাশাপাশি জায়গা থেকে নেমে গেছে। এবং এখানে প্রাচীন কাল থেকে, সুদূর প্রাচীন কাল থেকে, একদম মানে প্রাগৈতিহাসিক কাল থেকে এখানে মানুষের উপস্থিতি ছিল। তো মানুষের উপস্থিতি ছিল নিচ থেকে অস্ট্রেলিয়ার শাখার মানুষ, উপর থেকে মঙ্গোলিয়ার শাখার মানুষ নেমে আসছে, উঠে আসছে। তো এদের ক্রস মিক্সিং এ এখানে আমাদের নানা রকম জনজাতির সৃষ্টি হয়েছে প্রাচীন কাল থেকে। এবং লাস্ট আইস এজ এর পরে, আজ থেকে প্রায় 12,000 বছর আগের যখন বরফ যুগ শেষ হয়ে যায়, তখন দেখা গেল যে এই ভূখণ্ডের উপর প্রচুর নদীর সৃষ্টি হচ্ছে।
এবং এক একটা জনপদ গড়ে উঠতেছে। তো এইখানে অনেক ট্রাইবের সৃষ্টি হয়েছে, এদের মধ্যে যে ভাষা ছিল সেই ভাষাগুলোর ক্রুশ হয়েছে। এবং বিশেষ করে মুন্ডা ভাষার কথা যদি বলি, সেই মুন্ডা ভাষা কিন্তু অনেক প্রাচীন একটা ভাষা। এবং বাংলা ভাষার যে মানে প্রকৃত অর্থে সমগোত্রীয় ভাষা মুন্ডা ভাষা বা সাঁওতালি ভাষা। তো এখানে যে মানুষের মধ্যে বিভিন্ন ট্রাইবের মধ্যে যে সংযোগ এবং এদের যোগাযোগের ভাষা হিসেবে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি হয়েছে। বাংলা ভাষাটা আসলে ওই লিঙ্গুয়া ফ্রাঙ্কা থেকে বিবর্তিত এবং ধীরে ধীরে এটারই নানা রকমের শাখা প্রশাখা তৈরি হয়ে পুরো অঞ্চলের মধ্যে একটা জাতিগত ঐক্যের চেহারা ধীরে ধীরে বা মানে আঞ্চলিক একটা ঐক্য সাংস্কৃতিক ঐক্যের জায়গাগুলো একটা দেশ তৈরি হয়েছে। এই দেশের উপরে প্রাচীনকাল থেকে অনেক রাষ্ট্র, অনেক সাম্রাজ্য তৈরি হয়েছে। তো এই ভাষা, জাতীয় চেতনা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম আসছে। এখানকার মানুষ কখনো বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, একটা বিরাট অঞ্চল এখানের নিজস্ব নানা রকমের প্রাকৃতিক ধর্ম ছিল। প্লাস একটা সময় ব্রাহ্মণিজম এখানে প্রবেশ করেছে, এখানে জৈনরা ধর্ম প্রচার করেছে, এখানে ইসলাম ধর্ম আসছে একটা সময়। এবং দেখা গেছে যে এই জনগোষ্ঠীর মধ্যে একটা সময় ধর্মগুলোর যে বিকাশের ধারা ক্রমে দেখা গেছে এক সময় ইসলাম ধর্মের বাঙালিদের ভিতরে ইসলামের মানে বিস্তারটা ব্যাপক হয়েছে। বিশেষ করে আজকের বাস্তবতায় যদি তুমি চিন্তা করো, তাহলে পৃথিবীর প্রায় 70 থেকে 75% বাঙালির ধর্ম বেসিক্যালি ইসলাম। তো এটা তো ধারাবাহিকভাবে হয়েছে। হিন্দু ধর্ম দ্বিতীয় সর্বোচ্চ ধর্ম, কিছু বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো এই ধর্মীয় বিষয়গুলো আগে আমাদের কাছে একরকমের ছিল, মানে এটা আমাদের জনজীবনকে বা রাষ্ট্রকে খুব বেশি গভীরভাবে প্রভাবিত করতো না। ধর্মীয় পরিচয় বা ইয়াটা সংস্কৃতিটা যার যার মতো করে অ্যাভেল করেছি আমরা মধ্যযুগ থেকে নানাভাবে। তো সেখানে যখন আমরা ঊনবিংশ শতকে অষ্টাদশ শতকে যখন আমরা ব্রিটিশ কলোনির মধ্যে চলে গেলাম, ব্রিটিশরা আমাদের দখল করলো, কলোনি করলো বেঙ্গলে, তখন থেকেই তারা একটা এখানকার জনগোষ্ঠীর মধ্যে কতগুলো বিভেদের জায়গা সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং তাদের যেহেতু তারা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, মুসলমানদেরকে এক ধরনের শত্রু হিসাবেই তারা ট্রিট করছে এবং স্থানীয়ভাবে হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ বা সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী তাদের কাছে মনে হয়েছে, ওই সময় কেন কোনো সেন্সাস ছিল না, কিন্তু কলকাতার আশেপাশে তারা হিন্দুদের পরিমাণ বেশি দেখেছে এবং তারা মনে করছে এরাই বোধহয় বেশি সংখ্যায়। এটা মনে করে তারা তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে একটা শক্তি হিসেবে দাঁড় করানো চেয়েছে, যাতে স্থানীয় ঐক্যটা তৈরি না হয় এবং তাদের জন্য শাসন করতে হুমকি না হয়। এই চালাকির মধ্য দিয়ে এক ধরনের সামাজিক বিভেদ আমাদের ঊনবিংশ শতকে এসে বিকশিত হয়। এখন ওই সময়টা ছিল গুরুত্বপূর্ণ একটা সময়, যখন পৃথিবীতে জাতি রাষ্ট্রের জন্ম হচ্ছিল দিকে দিকে, এবং বাঙালিদের মধ্যে জাতি রাষ্ট্র এবং বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হওয়ার কথা। কিন্তু দীর্ঘ ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, নৃতাত্ত্বিক সংযোগ, বিবর্তন, এটার মধ্য দিয়ে এই সময়টা এসে আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হবে, পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে সেটা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে সেখানে বাধা হয়ে দাঁড়ালো ধর্ম। এবং আমরা একটা এমন বাস্তবতার মধ্যে পড়ে গেলাম যে আমরা একটা দূরবর্তী একটা জনগোষ্ঠীর দ্বারা কলোনি হয়ে আছি, যাদের সাম্রাজ্য পৃথিবীব্যাপী বিস্তার হচ্ছে, উদীয়মান একটা শক্তি। আর আমরা এখানে নানা রকমের ধর্মীয় জাতিবাদে বিভক্ত হচ্ছি এবং মূলত ধর্মীয় জাতিবাদটাই আমাদের মধ্যে ফ্লোরিস্ট হচ্ছে। তো এরকম বাস্তবতায় যখন কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীদের মধ্যে হিন্দুত্ববাদের প্রভাবটা বেড়ে গেল, তারা নেটিভ বলতে হিন্দুত্ববাদকে বোঝানোর চেষ্টা করলো, তখন একটা পর্যায়ে গিয়ে 1872-73 সালের দিকে সম্ভবত যখন ফার্স্ট সেন্সাস হয়, তখন দেখা গেল যে এই অঞ্চলের মুসলমানদের সংখ্যা বেশি, বাঙালি মুসলমানদের সংখ্যা মূলত বেশি। এবং ওই সময়টায় থেকে তার আগের সময়টা বাঙালি মুসলমানদেরকে আসলে তারা নিজেদের জাতির লোকই মনে করতো না, অথচ মধ্যযুগে বাঙালি হিন্দু মুসলমান তাদের সংস্কৃতি, আমাদের কিন্তু সাহিত্য, যৌথ সাহিত্যও আছে প্রচুর। তো এই বিভেদের জায়গাগুলো যখন হলো, তখন মূলত
যে ধর্মীয় বাতাবরণটা এমন ভাবে তৈরি হলো যে হিন্দুত্ববাদী যে ন্যারেটিভ তার বিরুদ্ধে মুসলমানদের ভিতরে একটা প্রতিহিংসা কাজ করল, এবং হিন্দু এবং মুসলমানের যে এই আলাদা হওয়ার প্রক্রিয়াটা এবং এদের মধ্যে একটা বিভেদের যে সংস্কৃতি, এটা প্রায় 47 সাল পর্যন্ত ছিল, যার ফলে কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ বিকাশ হতে পারছিল না। মানে সেখানে চিত্তরঞ্জনের মতো আমাদের নেতা থাকার পরেও, শেরে বাংলার মতো নেতা থাকার পরেও ব্রিটিশ আমলে আমরা বাঙালি জাতীয়তাবাদ কলকাতা থেকে বিকশিত হতে পারলো না। যখন 47-এ বাংলা ভাগ হয়ে গেল, ভারতীয় কলোনি ভাগ হওয়ার সাথে সাথে বাংলা যখন ভাগ হয়ে গেল, এবং সেই বাংলা ভাগ হওয়ার কথা ছিল না, বাংলা তো ভাগ হয়ে গেছে মূলত এখানে সাম্প্রদায়িক হিন্দু নেতারা কোনোভাবেই চাচ্ছিলেন না যে বাংলা এক থাকুক এবং বাংলা এককভাবে স্বাধীন। তো ফলে বাংলা ভাগ হওয়ার ফলে এইখানে হিন্দুত্ববাদী যে নেতাদের চাপ, বর্তমান যে সীমানা বাংলা এখানে ওভাবে ছিল না। এই না থাকার মধ্য দিয়ে এখানে বাঙালি জাতীয়তাবাদ ঢাকা কেন্দ্রিক একটা বিকশিত হওয়ার সুযোগ পায়। এটা ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদ। ঢাকা শহর, ওই অর্থে আমরা ঢাকা শহরকে বাঙালি জাতীয়তাবাদের শহর বলতে পারি। তো হাজার বছরের যে ধারাবাহিকতা, সাংস্কৃতিক উত্তরাধিকার, তারপরে নৃতাত্ত্বিক সংশ্লেষণ, সমস্ত কিছুর মধ্য থেকে যখন 47-এর ঢাকা শহরে 47-48 সালে যে আমাদের জাতিসত্তার একটা প্রত্যাশার জায়গা তৈরি হলো, আমরা নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করলাম, যেখানে আমাদের পূর্বপুরুষদের পিঠের উপরে 200 বছরের শোষণের চাবুকের চিহ্ন আছে। তো সেখানে আমরা একটা মুক্তির জায়গা পেলাম এবং কল্পনা করলাম, এবং পাকিস্তান রাষ্ট্রটা আসলে তৈরি হলো বাঙালি মুসলমানদের ডিপ্রেশন থেকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অবদানই ছিল পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে মূল ব্যাপার। তো এখানে সেই পাকিস্তান রাষ্ট্রটা যখন সৃষ্টি হলো, সেখানে জনগোষ্ঠীর মুক্তির জায়গার চেয়ে ধর্মটা গুরুত্বপূর্ণ ভয়াবহভাবে, যে জিনিসটা হওয়ার কথা ছিল না। যদিও ধর্মীয় সম্প্রদায়ের উপর বেস করেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, যেহেতু ধর্মীয় সম্প্রদায়ের উপর বেস করে, ফলে ধর্মটা ওখানে মুক্ত নেই, এবং সেখানে বাঙালি জাতি হিসাবে আমরা যথেষ্ট পরিমাণে 23 বছর অনেক সাফারিং নেতৃত্বে শেষে আমরা স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছি। তো এই যে ধারাবাহিকতা, এটার মধ্য দিয়ে আসলে এই নানামুখী প্রত্যাশা, আঘাত, প্রতিঘাত এবং ইতিহাস ঐতিহ্যের যে একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে 71-এর নির্বাচনের যে ফলাফল, তার মধ্য দিয়ে বাঙালি জাতির সমগ্র আকাঙ্ক্ষা এবং তার প্রত্যাশার যে একটা বিন্দুতে একীভূত হয়েছিল, সেই চাওয়াগুলোকে, সেই চেতনাগুলোকে, সেই প্রত্যাশাগুলোর উপরে নির্ভর করে যে রাষ্ট্রটার জন্ম হয়েছিল একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই যুদ্ধটা একটা সর্বাত্মক যুদ্ধ ছিল। বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান ভারতের স্বাধীনতা একরকমের নয়। এটা একটা মানে পৃথিবীর ইতিহাসে যতগুলো মানে কি বলে যে গৌরব উজ্জ্বল স্বাধীনতা হতে পারে, বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু ওই রকমের একটা মানে স্বাধীনতা, যেখানে নারকীয় হত্যাযজ্ঞ থেকে শুরু করে না হয়েছে এমন কোন রকমের বিষয় ছিল না, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অংশগ্রহণে একটা যুদ্ধ সমাপ্ত হয় এবং মানুষের প্রত্যাশা নিয়ে একটা দেশ স্বাধীন হয়। এবং যে সমস্ত ধারণাগুলো, যেগুলো প্রত্যাশাগুলো, যে চাওয়াগুলোর উপরে, যে নীতিগুলোর উপরে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট তৈরি হয়েছিল, এবং সেই চাওয়াগুলোর উপরে যুদ্ধ হয়েছিল, ভোট দিয়ে মানুষের জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে, তারপরে যেটা হয়েছে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা লাভ করেছিলাম যে কনসেপ্টের উপরে, সেটি হলো বাংলাদেশ কনসেপ্ট। এখন বাংলাস্তান কনসেপ্ট সম্পর্কে তাই লিখেছিলাম। বাংলাস্তান কনসেপ্ট এবং যেই সমস্ত ধারণাগুলো, যেগুলো প্রত্যাশাগুলো, যে চাওয়াগুলোর উপরে, যে নীতিগুলোর উপরে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট তৈরি হয়েছিল, এবং সেই চাওয়াগুলোর উপরে যুদ্ধ হয়েছিল,
ভোট দিয়ে মানুষের জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে, তারপরে যেটা হয়েছে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা লাভ করেছিলাম যে কনসেপ্টের উপরে, সেটি হলো বাংলাদেশ কনসেপ্ট। এখন বাংলাস্তান কনসেপ্ট সম্পর্কে তাই লিখেছিলাম। বাংলাস্তান কনসেপ্ট হলো গিয়ে মূলত এটা একটি ধর্মীয় ভাবধারা থেকে আমাদের ভিতরে এই কনসেপ্টটা প্রচ্ছন্নভাবে, এই নামে ঠিক না, আমি জাস্ট এই উপসর্গগুলোকে আমি এই নামে সংজ্ঞায়িত করেছি। রাষ্ট্র তো বেসিক্যালি কনসেপ্ট, কারণ এই ভূমি তো আগেও ছিল, তাই না? এটা পাকিস্তান আমলে ছিল, তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান, এটা পাকিস্তান রাষ্ট্র। তার আগে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান কলোনি, বেঙ্গল প্রভিন্স ছিল, প্রেসিডেন্সি ছিল। তার আগে মুঘলদের মানে নবাবদের নবাবী বাংলা ছিল। কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র, যেটা একটা নির্দিষ্ট সীমানার সার্বভৌমত্ব লাভ করেছে, হ্যাঁ, একটি রাষ্ট্র, সেটা তো কিছু কনসেপ্টের উপরে, একটা রাষ্ট্র একটা কনসেপ্ট। কিন্তু বাংলাস্থান, এইখানে কিভাবে বাংলাস্থান ব্যাপারটি আসলো বিষয়টা বলি। বাংলাস্থান ধারণাটা হলো গিয়ে যখন 19 শতকে না, এটা অষ্টাদশ শতকের শেষের দিকেই ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় যে অটোমান সাম্রাজ্যের মতো একটা বড় সাম্রাজ্যকে সামনে রেখে তার পিছনের দিকে বিরাট বিরাট অঞ্চল তারা কলোনি বানাচ্ছে, এবং যেখানে মুসলিম ধর্মের প্রচুর, ইসলাম ধর্মের প্রচুর লোকজনও আছে। এই রকমের জায়গাগুলোকে একটা সময় তাদেরকে ধরে রাখার জন্য অনিবার্য কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। ফলে তারা একটা চিন্তা করলো যে অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেলতে হবে। তো অটোমান সাম্রাজ্যকে ভাঙার জন্য বা উসমানিয়া সাম্রাজ্যকে ভাঙার জন্য তারা চিন্তা করলো যে সৌদি আরব থেকে শুরু করে আরবীয় অঞ্চলটাকে এটা থেকে আলাদা করে ফেলতে হবে। আরবীয় অঞ্চল আলাদা করার জন্য কি দরকার? তখন তারা খ্রিস্টান পিউরিটান যে ভাবধারা, তার প্যারালাল এক ধরনের ইসলামের ডিজাইন তারা চিন্তা করল, যেগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা যে সৌদি আরবের যে রাজবংশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে আব্দুল ওহাব, যে দার্শনিক গুরু আব্দুল ওহাবকে তারা এরকমের বেশ কিছু স্কলারকে তারা জোগাড় করলো যে তোমাদেরকে অটোমানদের অন্তর্ভুক্ত কেন থাকবা, তোমরা মক্কা মদিনার মতো জায়গা তোমাদের হাতে আছে, তোমরা স্বাধীন হবে, তোমরা এখানে নতুন রাজবংশ প্রতিষ্ঠিত করবে। অন্যদেরকে তাদের নিজস্ব অঞ্চলে রাজবংশ প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রেরণা দিল। লরেন্স অফ অ্যারাবিয়া, এই টাইপের সিনেমাগুলো, এইগুলোর উপরেই এই সমস্ত ওদের গোয়েন্দাদের মানে বীরত্ব নিয়েই সৃষ্টি। তো যাই হোক, ওই সময়টায় তারা এই ইসলামের একটা নতুন ফরম্যাট নিয়ে আসলো, এবং সেই ফরম্যাটটা হলো ওহাবিজম বা পরবর্তী সালাফিজম, ওহাবিজমের যে ভাবধারাগুলো অত্যন্ত মানে কি বলে যে এটা অত্যন্ত কট্টর ভাবধারার একটা এক ধরনের ইসলামকে তারা মানে আমাদের সৌদি অঞ্চলগুলোতে নিয়ে আসলে, এবং তাদেরকে বোঝানো হলো যে তোমরা এই অটোমান সাম্রাজ্যের অত্যাচারের মধ্যে আছো, অটোমান শাসকরা মানে ঠিকঠাক মুসলমান না, তারা অত্যাচারী, তাদেরকে হটাতে হবে, এবং তোমরা নতুন করে তোমাদের এই অঞ্চলে, এবং তারা নানা রকমের হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে গেল, এবং একটা সময় তারা অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেললো। কিন্তু ওই মানে অটোমান সাম্রাজ্য বিরোধী যে ওহাবি সালাফিজম, সেটা সরাসরি প্রভাব ফেললো বঙ্গীয় অঞ্চলের উপর। কারণ ওই সময় আমাদের যারা এখানকার থেকে হজ করতে গিয়েছে, বিশেষ করে তিতুমির কিংবা হাজী শরীয়তুল্লাহরা, তারা কিন্তু ওই অটোমানদের বিরুদ্ধে যে ব্রিটিশ পিউরিটান ইসলাম, ওহাবি সালাফিজমের যে স্কলার আছে, তাদের সাথে দেখা করেছে, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে, এবং তারা ভাবতেছে, আরে তোমরা তো অটোমানরা তবু তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করে, আমরা তো সরাসরি আছি কাফেরের গ্রিপের মধ্যে, অতএব আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তারা ওই ওহাবি সালাফিজম, এখানে ওই ইসলাম ওহাবি সালাফি পিউরিটান ধারার যে ইসলাম ব্রিটিশ ডিজাইন, সেটা আবার নিয়ে আসলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার এখানে। এবং মজার ব্যাপার কি, তাদের এই তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহদের এই আন্দোলনগুলো ছিল জনমুখী,
কারণ তখন এখানে প্রথমে এসে তারা দেখলো যে তারা জমিদার দ্বারা নির্যাতিত হচ্ছে। ফলে ওই জমিদারদের বিরুদ্ধে, জমিদার কারা? ম্যাক্সিমাম জমিদার হিন্দু, এবং জমিদারদের দ্বারা নির্যাতিত হচ্ছে কারা? নির্যাতিত হচ্ছে এই অঞ্চলের কৃষকরা। কৃষক কারা? কৃষকের কেউ মানে হিন্দু, কেউ মুসলমান। ফলে তাদের এই আন্দোলনে এমনকি হিন্দু কৃষকরা পর্যন্ত জড়ায় পড়ল। আন্দোলনটা হচ্ছে ওয়াহাবি সালাফিস্টদের দ্বারা, এবং সেই আন্দোলনের সাথে হিন্দু মুসলমান কৃষকরা পর্যন্ত জড়িয়ে গেল, এবং তারা জমিদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। সে আন্দোলনগুলো এক ধরনের প্রতিবাদের জায়গা এবং ইতিহাসে জায়গা করে নিল। কিন্তু তার আগে বঙ্গীয় যে ইসলাম ছিল, সেই ইসলামের একটা আমরা যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের যে কথাটা জানি, মজনু সাদের, তারা কিন্তু তার আগেই এই বিদেশি শক্তি বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, বঙ্গীয় ইসলাম। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এই একই আন্দোলন যখন ব্রিটিশ ইসলাম, অর্থাৎ ওয়াহাবি সালাফি ইসলাম, ব্রিটিশ ডিজাইন ইসলাম যেটা, এবং তাদের দ্বারা অনুপ্রাণিত স্কলাররা এখানে শুরু করলেন। এদের মধ্য থেকে প্রথমত এটাকে মানুষ ব্যাপকভাবে গ্রহণও করেছে, এবং তারা যে পিউরিটানিজমটা ইসলামের মধ্যে চালানো শুরু করলো, তাদের যে অন্য ইসলামকে খারিজ করে দেওয়া, ইসলামের তো হাজার ফেজ, মানে প্রত্যেকেই দাবি করে সেই ঠিক আছে আর বাকিরা সবাই ভুল, এবং বাকিদের কে তারা অন্য ধর্মাবলম্বীদের চেয়ে বেশি ঘৃণা করে। ফলে এই বিভাজনের জায়গায় আগে সমাজে এরকমটা ছিল না, যে এক একজনের তরিকা ছিল, নানা রকম তরিকা, সবাই কম বেশি তার তরিকাকে শ্রেষ্ঠ ভাবতো, কিন্তু একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতিতে বা সমাজ থেকে অন্যদেরকে সব পরিপূর্ণভাবে খারিজ করে দেওয়ার প্রবণতা গুলা ছিল না। মাজার টাজারে আক্রমণ করে মাজার ধ্বংস করা বা অন্য আকিদাকে মানে উপরে আক্রমণের বিষয়গুলো আমাদের মধ্যে এরকম ছিল না, কেননা পাশাপাশি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলমানরাও ছিল, সবার একটা সহাবস্থানের জায়গাটা ছিল। কিন্তু এই যে ওয়াহাবি সালাফি ধারার যে ইসলাম, একটা উগ্র মানসিকতা, একটা জঙ্গিবাদী দৃষ্টিভঙ্গি, এটি যখন নিয়ে আসলো, তখন ওই ধারাক্রম রাজনৈতিক যে ইসলাম, রাজনৈতিক প্রভাব সৃষ্টি। এবং ব্রিটিশ আমলে যেটা এখানে ছিল সেটা হলো গিয়ে একটা হিন্দু বাংলা তৈরি করার প্রবণতা কলকাতা কেন্দ্রিক হিন্দুত্ববাদীদের মধ্যে ছিল। তাদের বাইরে যখন চলে আসলো মানে বর্তমান বাংলাদেশের আয়তন, তখন এখানে দেখা গেল পাকিস্তান আমল থেকে ওই ধর্মীয় ভাবধারায় সৃষ্টি হওয়া যেমন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি জামাত ইসলামের কথা বলতে পারি। জামাত ইসলামের যে মওদুদি এই পিউরিটান ইসলাম দ্বারা, ওয়াহাবি সালাফিজম দ্বারা প্রভাবিত ছিলেন, এবং তিনি ওই ধারাক্রমকেই লালন করে, ওই চেতনাকে লালন করেই তিনি জামাত সৃষ্টি করেছেন। ফলে তাদের যে রাজনৈতিক অভিপ্সা, তাদের যে রাজনৈতিকভাবে পিউরিফাইড করার যে প্রবণতা, সেটা আমাদের মানে এখানে জাতিগত অস্তিত্বের বিষয়টাকে স্বীকার করে না। তারা শুধু একটা উম্মা বা বৃহত্তর পরিসরে একটি ধর্ম সম্প্রদায়ের বাইরে আর অন্য সবকিছু অস্বীকার করে। ফলে মানুষ তো বাঁচতে গেলে তার একটা পরিচয় দরকার হয়, আর পরিচয় হলো গিয়ে তার জাতিগত পরিচয়টা। যেমন আমরা চাইলেই নিজেদেরকে ইংরেজ দাবি করতে পারবো না, কারণ আমরা ইংরেজদের মতো নই। আমরা বলি যদি আমরা আরব হব না, কারণ আমরা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ভাষা, সংস্কৃতি, এটা একটা বাস্তবতা আছে। আমি আমার মাকে তো অস্বীকার করতে পারবো না, বাবাকে অস্বীকার করতে, আমি তো একজন আরবকে বলতে পারবো না সে আমাকে জন্ম দিয়েছে, তাই না? কারণ আমার গায়ের রং তো আমি পাল্টাতে পারছি না, আমার মুখের ভাষাটা থেকে আমি চেঞ্জ করতে পারছি না, কিন্তু ধর্ম আমি এক লহমায় চেঞ্জ করে ফেলতে পারছি। ফলে এইখানে একটা ক্লাস সৃষ্টি হয়ে যায়, স্থানীয় সংস্কৃতি, উত্তরাধিকার বনাম ধর্মীয় উম্মা চেতনার সাথে। যারা ধর্মীয় উম্মা চেতনার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র পর্যন্ত এসে পৌঁছেছে, তারা পাকিস্তান ভেঙে যাওয়ার ফলে পাকিস্তানের রক্ষা করার জন্য তারা কাজ করেছে, এবং পাকিস্তান যাতে না ভাঙে এবং পাকিস্তানকে রক্ষা করার জন্য স্থানীয় মানুষদের উপরে হেন কোনো অত্যাচার নাই তারা করেনি, যেটা ৭১-এর ইতিহাস সেটা বলার অপেক্ষা রাখে ছিল। তো এর ধারাক্রম যখন তারা ৭১-এ পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে প্রথমে তারা রাজনৈতিকভাবে নিবৃত হয়েছিল, মানে তাদেরকে তারা গর্তে ঢুকে পড়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে দেখা গেল ধীরে ধীরে তারা রাজনৈতিকভাবে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে
তারা ক্রমশই চেষ্টা করলো বাংলাদেশ রাষ্ট্র ধারণার উপরে, বাংলাদেশ রাষ্ট্র সত্তার উপরে পাকিস্তান রাষ্ট্র ধারণাটা বা ধর্মীয় একটি রাষ্ট্রকে ইম্পোজ করা, রাষ্ট্র কনসেপ্ট ইম্পোজ করে দেওয়ার ফলে যখন বাংলাদেশ রাষ্ট্রের উপরে, যখন বাংলাদেশ রাষ্ট্র ধারণাটাকে বা কনসেপ্টকে সরিয়ে পাকিস্তান কনসেপ্ট অথবা ধর্মীয় কনসেপ্ট ইম্পোজ করা হয়, কমিউনাল একটি রাষ্ট্র কল্পনা করা হয়, তখন সেটাকে আমরা সহজভাবে বাংলাস্তান বলতে পারি। এটি হলো বাংলাদেশ এবং বাংলাস্তান রাষ্ট্রের পরিচয় আর কি, তার উপসর্গ। পাকিস্তান আমলে যারা বাংলাদেশের জন্মের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে বিরোধ করেছে এবং বাস্তবিক আক্ষরিকত বিরোধিতার জায়গায় তারা সশরীরে উপস্থিত থেকে ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা নেতারা ছিলেন, যাদের ব্যান্ড করে দেওয়া হয়েছিল, তারাও ধীরে ধীরে বেরিয়ে আসে এবং তারা তাদের গ্রাউন্ড তৈরি করা শুরু করে। বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট বা ধারণা চরিত্রটি কিভাবে গ্রো হলো, একটু ঐতিহাসিক প্রেক্ষাপট যদি ব্যাখ্যা করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যে আমরা দেখলাম যে 1971 সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হলো, বঙ্গবন্ধু 72 সালের 10ই জানুয়ারি দেশে ফিরলেন। তো দেশে ফিরতে ফিরতে উনি যখন ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবেন, তখন তিনি মানুষের সামনেই মানে একদম প্রকাশ্যেই মিসেস গান্ধীকে জিজ্ঞেস করলেন যে আপনার যে সৈন্য মিত্রবাহিনী হিসেবে বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা ঢাকায় আছে, তাদেরকে আপনি কবে নিয়ে আসবেন আমার দেশ থেকে। তো এখানে একটা বিষয় হলো গিয়ে কি, যখন কোনো রাষ্ট্র স্বাধীন হয় এবং সেখানে যদি কোনো মিত্রবাহিনী অংশগ্রহণ করে, ওই মিত্রবাহিনী ওই রাষ্ট্রে থেকে অন্তত 50-100 বছরের মধ্যে যায় না বা কখনোই যায় না। তো বঙ্গবন্ধুর এই প্রশ্নের ফলে মিসেস গান্ধী বলে যে আমরা অচিরেই নিয়ে আসবো, এবং তার জন্মদিনের সারপ্রাইজ হিসেবে তারা ভারতীয় বাহিনীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এটা হলো গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর দেশে আসার আগেই একটা বড় পদক্ষেপ ছিল। পরবর্তী সময়টা দেখা গেল যে উনি তার সময়টায়, শাসন সময়টায় প্রায় পৃথিবীর অধিকাংশ দেশের স্বীকৃতি উনি নিয়ে নিয়েছেন, এমনকি পাকিস্তানের কাছ থেকে উনি বাংলাদেশের সার্বভৌমত্বের স্বীকৃতিটা আদায় করে নেন। তো বাংলাদেশ রাষ্ট্রটা যখন জন্ম হলো, তখন সারা পৃথিবীতে একটা বড় রকমের অর্থনৈতিক ডিপ্রেশন যাচ্ছিল, খাদ্য সংকট যাচ্ছিল। তো আমাদের 1 কোটির মতো মানুষ দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া থেকে আসছে, তাদের তো সাথে কিছুই নেই। দেশের মধ্যে এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ, সমস্ত স্ট্রাকচার ভেঙে গেছে, আমাদের যা কিছু ছিল তাও শেষ। যুদ্ধের মধ্যে যে খুব বেশি ফসল ফলাতে পারছে এমন না। তো এরকম একটা বাস্তবতায় আমাদের রাষ্ট্র সবেমাত্র জন্ম হয়েছে, যে রাষ্ট্র জন্ম হওয়া মানে হলো গিয়ে রাষ্ট্র যে মানে কি বলে যে তার সমস্ত স্ট্রাকচার অটোমেটিক হয়ে গেছে তা না। এরকম একটা বাস্তবতায় মানুষের প্রত্যেকেরই একটা পর্বত প্রমাণ প্রত্যাশা ছিল যে দেশ স্বাধীন হলেই আমরা আমরা স্বর্গে পৌঁছে যাব, দেশ স্বাধীন হলেই তো হয়ে যাবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে যে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রকৃত অর্থে মুঘলদের দখল করার আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। হ্যাঁ, মুঘলরা দখল করার পর থেকে একটা দীর্ঘ সময় আমরা নিজেদের রাষ্ট্র নিজেরা চালাইনি। সুলতানি আমলটা আমাদের হাতে ছিল, আমরা আমাদের রাষ্ট্র চালিয়েছি। কিন্তু মুঘলরা যখন থেকে দখল করে নিয়েছে, তখন থেকে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা জাতিগতভাবে আমাদের খুব বিস্তার ছিল না। আমরা অন্যের রাষ্ট্র পরিচালনা করছি, সেখানে সহযোগী হিসাবে ছিলাম, কিন্তু নিজেরা রাষ্ট্র চালাইনি। তো এরকম একটা বাস্তবতায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বঙ্গবন্ধু তৈরি করতে হচ্ছে। রাজনৈতিক একটা বড় রকমের কারণ এই একটা সশস্ত্র যুদ্ধের পরে অনেকেরই অনেক রকমের ডিপ্রেশন কাজ করে, এবং সেটার প্রতিবাদীরা অনেক সময় সশস্ত্র নানা রকমের কর্ম তৎপরতা দেখা যায়, এবং সেগুলো হয়েছিল। ফলে ওই সময়টা একটা
অস্থির এবং মানে কি বলে যে নতুন রাষ্ট্র, তার অবকাঠামো তৈরি করার চ্যালেঞ্জ, খাদ্য নেই তার চ্যালেঞ্জ, তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর একটা চ্যালেঞ্জ, এবং রাজনৈতিক সংকট তৈরি হয়ে গেল বড় রকম। তো এই রকমের বাস্তবতায় আসলে বঙ্গবন্ধুর ওই সময়টায় খুব আশানুরূপ, মানে মানুষের প্রত্যাশা অনুরূপ উনি অনেক কিছুই করতে পারেননি, বা তার ব্যর্থতার জায়গাগুলো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তাকে ব্যর্থ হওয়ার মতো একটা জায়গা। কিন্তু উনি একটা পর্যায়ে গিয়ে যখন ভাবলেন যে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে, কারণ আওয়ামী লীগের অনেক নেতারাই মানে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছিল সেই দায়িত্বের সাথেই তিনি বড় রকমের গাফিলতি করছেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিলেন। এবং হয় কি, যখন কোনো একটা বড় রকমের দুর্যোগ মোকাবেলা করে মানুষ দাঁড়ায়, তখন মানুষের ভিতরে আসলে আত্মপরতার কতগুলো বিষয় কাজ করে মানুষের চরিত্রে, এবং এই স্বার্থপরতা, আমি কিভাবে বাঁচবো। আর দুর্ভিক্ষ হলো তো মানুষের সংস্কৃতির মান, নৈতিকতার মান একেবারেই নিচের দিকে নেমে যায়। তো এরকম পরিস্থিতিতে উনি যখন একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে রাষ্ট্রটাকে যদি পরিপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে দাঁড় করতে, সেক্ষেত্রে যারা এখানে সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত, যারা বিভিন্ন রকম মিলিটেন্ট গ্রুপ তৈরি করছে, হ্যাঁ, এবং বিপ্লবের নামে নানা রকমের তৎপরতা করছে, এদের ব্যাপার আছে। আবার অন্যান্য রাজনৈতিক দল যারা এরকম না, মানে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, তাদেরও অনেক ক্ষোভ আছে। তো ফলে ভাবলো যে উনি সবাইকে নিয়ে আগে রাষ্ট্র গঠন করা দরকার। রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে উনি ভাবলেন যে তাহলে এবার আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান্ড করে দিয়ে আগে দেশ বাঁচানো দরকার, রাষ্ট্রটাকে বাঁচানো দরকার, রাষ্ট্রটাকে দাঁড় করানো দরকার, মানুষকে বিপর্যয় থেকে আগে আগলানো দরকার। উনি এটা নিয়ে তখন বাকশাল তৈরি করলেন। উনি অভয় দিলেন যে আমি গণতান্ত্রিক রাজনীতি করে আসা মানুষ, যে বাস্তবতার মধ্যে আমি ঢুকতেছি, যে বাস্তবতার মধ্যে এখন আমরা ঢুকবো, সেখানে আমিও ঢুকতেছি। অর্থাৎ উনি বুঝাইলো যে এই প্রক্রিয়াগুলো আমি আমি নিজেও ঢুকতেছি, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে আসবে। যেহেতু আওয়ামী লীগ মূল একটা রাজনৈতিক দল, তাকে উনি ব্যান করে। এবং বাকশাল সম্পর্কে মানে অনেক রকমের ইন্টারপ্রেশন আছে, কেউ খুব ভীতিকর ইন্টারপ্রেশন দেন, কিন্তু বাকশালের বাস্তব অবস্থাটা ছিল এইরকম যে এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। তো যখন ওইটা না হলো, বা জিওপলিটিক্যাল নানা রকমের গ্রুপের ষড়যন্ত্রের মানে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে উনি যখন নিহত হলেন, তখনই মূলত বাংলাদেশ রাষ্ট্রের একটা বিপর্যয় নামে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে বিকশিত হওয়া, বাঙালির যে রাষ্ট্র সাধনার একটা বড় রকমের ছেদ পড়ে যায়। এবং সেখানে দেখলাম কিছুদিন মোস্তাক, আমরা জানি মোস্তাকে উত্থান হলো, মোস্তাক কিছুদিনের মধ্যে সেখান থেকে সরে গেলেন, জিয়ার উত্থান হলো। জিয়া যখন আসলেন জেনারেল, মানে আর্মির শাসক হিসেবে যখন ক্ষমতা দখল করলেন, এটা পাকিস্তান আমলে আমরা দেখছি কিভাবে আর্মি ক্ষমতা দখল করে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় বাস্তবতায় যখন আবার আর্মি আসলো, তখন তিনি আসলে প্রথমে চাইলেন যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার জন্য। কিন্তু তিনি আওয়ামী লীগের ওখানে জোহরা তাজউদ্দিনের একটা শক্ত অবস্থান ছিল। জোহরা তাজউদ্দিন তখন আওয়ামী লীগের হাল ধরেন, এবং উনি চাইলেন নানাভাবে আওয়ামী লীগকে কনভিন্স করে আওয়ামী লীগ দিয়ে উনি করবেন, কিন্তু সেটা হলো না। পরে তিনি এক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বামপন্থী রাজনৈতিক গ্রুপের লোকজন চলে আসে। একটা পর্যায়ে ন্যাপের মানে ওই সময়ের একটা বঙ্গবন্ধুর সময় যে একটা বড় বিরোধী পক্ষ ছিল ন্যাপের লোকজন চলে আসে। প্লাস আরো কিছু ওনার সুযোগ দেওয়ার ফলে ধর্মাশ্রয়ী পাকিস্তান আমলে যারা বাংলাদেশের জন্মের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে বিরোধ করেছে, এবং বাস্তবিক আক্ষরিক বিরোধিতার জায়গায় তারা সশরীরে উপস্থিত থেকে ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা নেতারা ছিলেন, যাদের ব্যান্ড করে দেওয়া হয়েছিল, তারাও ধীরে ধীরে বেরিয়ে আসে, এবং তারা তাদের গ্রাউন্ড তৈরি করা শুরু করে। ফলে বাংলাদেশ রাষ্ট্র বিরোধী একটি রাজনৈতিক গোষ্ঠী, পরাজিত গোষ্ঠী, এরা তাদের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটানোর একটা স্পেস খুঁজে পান। তখন তারা জিনিসটা দেখতে পান যে যদি আমরা এখানে বাংলাদেশ রাষ্ট্রের তো একটা স্বাধীন হয়েছে, সার্বভৌমত্বটা তো বাস্তবতা। ফলে এই সার্বভৌমত্বর মধ্যেই তারা পাকিস্তান মানুষকে একটা রিপ্লেসমেন্ট ঘটানোর চেতনাটাকে ছড়িয়ে ফেলে।
এবং এইটার মধ্যে দিয়ে ধীরে ধীরে বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্টটা বিকশিত হতে শুরু করে। এবং 80-র দশকে আমরা এসে দেখি যে এই তারা গ্রাউন্ড তৈরি করছে নানা জায়গায় মাহফিল, তারপরে তাদের যে ওয়াহাবি সালাফি মানে উগ্র ধর্মীয় চিন্তা ভাবনার প্রক্ষেপণ এবং তার বিস্তার, এবং সেগুলোর মধ্য দিয়ে তাদের একটা রাজনৈতিক একটা স্থান তৈরি হওয়া। এবং পরবর্তীতে দেখলাম যে জিয়ার মৃত্যুর পরে যে এরশাদ যখন আবার ক্ষমতা দখল করলেন জেনারেল, তিনিও আবার জনসমর্থনের জন্য কাঙাল হয়ে পড়লেন। কারণ এক হলো জিয়ার রাজনৈতিক দল এবং মানে আওয়ামী লীগ দ্বিমুখী একটা প্রেশারের মধ্যে পড়ে গেলেন। তিনি ক্ষমতায় থাকার জন্য তখন আবার এই মৌলবাদীদেরকে তিনি সুযোগ করে দিলেন। হ্যাঁ, সংগঠিত করে দেননি, তারা তাদের মতোই সংগঠিত হচ্ছে, তিনি তাদেরকে স্পেস দিলেন এবং এর ফলে তার আরো বেশি ওই সময়টায় সংগঠিত হলো এবং তাদের দেখানোর একটা সুযোগ পেল যে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তার মানে আমাদের বিরোধটাই ঠিক ছিল, অর্থাৎ বাঙালির রাষ্ট্র সাধনাই যেখানে হলো না, বাঙালি রাষ্ট্র স্বাধীন করলো, সে রাষ্ট্র সাধনা করে রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া, তার বিকশিত একটা রূপে নিয়ে যাওয়া বা মিনিমাম তার অবকাঠামোর জায়গাটায় প্রতিষ্ঠা করার আগেই আমরা দেখলাম যে বাংলাদেশ বিরোধী যে কনসেপ্ট, যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করছে, সেই শক্তিটা বেরিয়ে এবং তারা সংগঠিত হলো এবং তারা প্রতি মুহূর্তে দেখানো শুরু করলো যে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ এবং তারা ঠিক ছিল। এবং এর মধ্যে দিয়ে তারা পাকিস্তান বা ধর্মীয় ভাবধারার যে রাষ্ট্র কনসেপ্ট তাদের, সেটাকে জনমানুষ ইম্পোজ করা শুরু করলো। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে এরশাদের পতন হলো এবং তারপরে যে নির্বাচন হলো সেখানে বিশেষ করে জামাত একটা তাদের মানে কি বলে যে একটা জনসমর্থনের একটা মানে নির্বাচনের মধ্যে দিয়ে তাদের একটা জনসমর্থনের একটা স্বাক্ষর রাখতে পারলো যে হ্যাঁ, তাদের পক্ষে একটা জনগোষ্ঠীর বা জনসমর্থন বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এখন এইভাবে মূলত তখন বিকশিত হয়ে যায়। কিন্তু এই জিয়াউর রহমান যখন এই সুযোগটা দিলেন, জিয়াউর রহমান কিন্তু তার লেখার মধ্যে, তার আর্টিকেলের মধ্যে তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, কিন্তু রাষ্ট্রীয় যে এনথিম গুলো নিয়ে খুব বেশি তার সাথে কোনো মানে খুব বড় রকমের ইয়ার দিকে যায়নি। উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন, সংবিধানের একটা মূলনীতির ইয়ে করে সংশোধন কিছু করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে উনি যে একেবারে মানে চূড়ান্ত বিরোধের জায়গায় গেছেন, বাংলাদেশ কনসেপ্টের একেবারে চূড়ান্ত বিরোধী অবস্থান গেছেন তা না। কিন্তু উনি যে জায়গাটা করে দিয়েছেন, উনি একটি বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টে একটা বড় ফাটল ধরিয়ে দিয়েছেন, যে ফাটল দিয়ে ধীরে ধীরে বাংলা স্থানপন্থীরা প্রবেশ করেছে এবং ওনার রাজনৈতিক দলটাকে উনি একটা গ্রে জোন তৈরি করেছেন, যেটাকে আরো মানে বাংলা স্থানপন্থীরা ধীরে ধীরে ওনার ওই গ্রে জোনকে ধরে আরো ব্ল্যাক বা আরো ডার্ক সিচুয়েশন ক্রিয়েট করেছে। তো যখন এরশাদ পতনের পরে প্রথম নির্বাচন হলো 91 সালে, বিএনপি ক্ষমতায় আসলেন, আমরা দেখলাম যে তখন যে রাজনৈতিক সংস্কৃতিটা মানে এরশাদের আমলেও অনেক কিছু বলা যেত, ইয়ে করা যেত, বা বাংলা স্থানপন্থীরা যেমন বলছে, বাংলাদেশ রাষ্ট্রপন্থীরাও কথা বলছে, সেখানে বাংলা স্থানপন্থীদের ভয়েস যে খুব লাউড ছিল এমন না, তারা একটা মার তৈরি করছিল। কিন্তু যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলো তখন দেখলাম আমরা যে একটা খুঁড়িয়ে গণতন্ত্র শুরু হলো, সেই খুঁড়িয়ে গণতন্ত্রের মধ্যে একটা রাজনৈতিক ভ্যান্ডালিজম চলে আসছে। এখানেও আমরা কয়েকবার দেখলাম যে শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা হলো। এটি একটি মানে কি বলে যে রকমের একটি সেনা প্রায় 1.5 যুগের সেনা শাসনের পরে এসে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই প্রথমে একটা নেতিবাচক বিষয় কাজ করলো। তারপরে দেখলাম যে খালেদা জিয়ার পরবর্তী সময়টায় তখনও একটা রাজনৈতিক সংস্কৃতির বা বহুপাক্ষিক রাজনৈতিক বাস্তবতাকে মেনে নেওয়ার একটা প্রবণতার জায়গা কিছুটা হলেও ছিল। এরপরে দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96-তে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের ক্ষমতা আসার আগে যে ঘটনাগুলো ঘটলো এটাকে একটু ছোট করে বলা দরকার। সেটা হলো গিয়ে বঙ্গবন্ধু তো অ্যাসাসিনেট হলেন, তারপরে এরশাদ গণ আন্দোলনের মুখে মানে এরশাদকে ক্ষমতা ছাড়তে হলো। খালেদা জিয়া 91 সালে নির্বাচনে সরকার গঠন করলেন। তারপরে তিনি আরেকটা নির্বাচন দিলেন, যে নির্বাচন দিয়ে সম্ভবত
মাসখানেকের কম সময় থাকতে পেরেছেন, গণ আন্দোলনের মধ্যে ওনার নামতে হল। মানে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে 96 সাল পর্যন্ত কোন সরকার ব্যবস্থার পরিবর্তনটা স্বাভাবিক হলো না। 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ যে কদিন ক্ষমতায় ছিল, তারপরে যখন ক্ষমতাটা এই প্রথম আমরা দেখলাম যে একটা ক্ষমতা স্বাভাবিক প্রক্রিয়ায়, শেখ হাসিনা স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করছে। তো তারপরে যেটা হলো, তারপরে আমরা দেখলাম যে ওনাকে ভয়াবহভাবে হত্যা করার কতগুলো প্রবণতা, প্রচুর নেতা কর্মীদেরকে হত্যা করা হলো ওই ক্ষমতা ছাড়ার পরপরই। এবং আওয়ামী লীগ যখন হেরে গেল নির্বাচনে, তারপর এই যে নির্বাচনে হেরে যাওয়ার পরে আর একটা গ্রুপ হেরে যাওয়ার পরে যে হত্যা, ধ্বংস, বাড়ি পোড়ানো, এই বিষয়গুলো তার আগে ওভাবে ছিল না। কিন্তু ওই সময়টায় 2001 সালে এসে আমাদেরকে এই নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন ভাবে আমাদেরকে দেখালো যে এখানে আসলে স্বাভাবিক কোনো প্রক্রিয়া না, রাজনৈতিক প্রক্রিয়া বা ক্ষমতার পরিবর্তনটা স্বাভাবিক না। রিজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ তো হওয়ার কথা না। রিজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ হবে কেন? তাহলে এখানে কোনো সমস্যা আছে। এবং প্রত্যেকটা, এবং পরবর্তী সময় দেখা গেল যে দুইটা বড় জোট হয়ে গেল। একটা বিএনপি পন্থীদের একটা জোট হলো, আওয়ামী লীগ এবং এদের একটা জোট হলো, মহাজোট হলো। এবং এদের দুই পক্ষেরই রাষ্ট্র কনসেপ্ট আলাদা। এবং এটা খুব স্পষ্ট হয়ে গেল যে এরা একই রাষ্ট্রের রাজনৈতিক কোনো দল নয়, এরা পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রের, যেন দুটি মানে শত্রু রাষ্ট্রের দুটি বিরোধী পক্ষ, বিরোধী রাজনৈতিক পক্ষ। এবং এরা যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন সেই রাষ্ট্র অন্য ধ্বংস করতে বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে কেউ পিছপা হয় না। ফলে এটাকে মানে আমরা তখন এটাকে গভীরভাবে উপলব্ধি করলাম যে আসলে এখানে সমস্যাটা আসলে কি। দেখলাম যে রাষ্ট্র কনসেপ্টের সমস্যা। একটা হলো বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট, আর একটা হলো বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট। কিন্তু বলছে না বাংলাস্তান, যেহেতু এটা বাংলাদেশ নামে সার্বভৌমত্ব, কাজেই এটাকে বাংলাদেশ নামটা তারা চেঞ্জ করতে পারছে না। কিন্তু ভিতরে কনসেপ্টটা হয়ে যাচ্ছে বাংলা। পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রের, যেন দুটি মানে শত্রু রাষ্ট্রের দুটি বিরোধী পক্ষ, বিরোধী রাজনৈতিক পক্ষ। এবং এরা যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন সেই রাষ্ট্র অন্য ধ্বংস করতে বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে কেউ পিছপা হয় না। ফলে এটাকে মানে আমরা তখন এটাকে গভীরভাবে উপলব্ধি করলাম যে আসলে এখানে সমস্যাটা আসলে কি। দেখলাম যে রাষ্ট্র কনসেপ্টের সমস্যা। একটা হলো বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট, আর একটা হলো বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট। কিন্তু বলছে না বাংলাস্তান, যেহেতু এটা বাংলাদেশ নামে সার্বভৌমত্ব, কাজেই এটাকে বাংলাদেশ নামটা তারা চেঞ্জ করতে পারছে না। কিন্তু ভিতরে কনসেপ্টটা হয়ে যাচ্ছে বাংলাস্তান, কারণ এখানে ওই ভাবধারাকে রিপ্লেস করা হচ্ছে। এইখানে একটা বড় রকমের পার্থক্য আছে বাংলাদেশ এবং বাংলাস্তান রাষ্ট্রের। আর এর মধ্য দিয়ে দেখলাম যে আমরা যখন বাংলাস্তান বা বাংলাদেশ, এই কন্ট্রাডিকশনটা আরো বেশি প্রকট হয়ে উঠলো যখন শেখ হাসিনা পরবর্তীতে যখন ক্ষমতায় আসলেন 2009 সালে। তিনি এই সবকিছু ওভারকাম করে আসলেন। তিনি এর বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক নেতা যিনি কোনো মানে ঝামেলা ছাড়াই একবার ক্ষমতা হস্তান্তর করে দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা আর আগে হয়নি। এটা আর আগে বাংলাদেশের ইতিহাসে মানে বঙ্গবন্ধু সেই সুযোগই পাননি, জিয়াউর রহমানও সেই সুযোগ পাননি, এরশাদকে নামতে হয়েছে, খালেদা জিয়াকে আন্দোলনে নামতে হয়েছে। তারপরে আগে বা পরে আর হয়নি, একবারই হয়েছে। হ্যাঁ, একবারই হয়েছে। এবং তিনি এসে যে এটা ফেস করলেন যে এভাবে ক্ষমতা ছাড়ার পরে যে এত মৃত্যুর হত্যার মুখোমুখি হতে হয় এবং রাষ্ট্র কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখলাম যে কতগুলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কতগুলো বিষয়কে সামনে নিয়ে আসলো, ট্রাইব্যুনাল হলো, বিচার প্রক্রিয়া শুরু হলো। এবং সেই বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা বা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক নাশকতা হলো। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে এই চ্যালেঞ্জ মানে বিচার করার চ্যালেঞ্জটা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে মানে হাতে ঘা দেওয়া হলো, যে যখন ভি চিহ্ন দেখালো জামাত নেতা, তখন আমরা দেখলাম যে এটাকে কেন্দ্র করে শাহবাগ একটা আন্দোলন গড়ে উঠল, গণজাগরণ হলো। এবং সেটার একটা রাজনৈতিক সুবিধা আওয়ামী লীগ নিয়েছে, এটা সত্য। এবং দেখলো যে এভাবে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ম্যানিপুলেট করা হলো বিএনপির শেষ আমলে, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে আস্থা সরে গেল। তারপরে
রাষ্ট্রকে একটা জায়গায় যখন একটা নির্বাচনের পরে যখন আবার নির্বাচনের প্রসঙ্গ আসলো, তখন দেখা গেল যে আওয়ামী লীগের একটা তথৈবচ অবস্থা। তারা আসলে বুঝতে পারতেছে না যে তাদেরকে, কারণ ওই নির্বাচনে আনার জন্য খালেদা জিয়াকে সর্বাত্মক চেষ্টা করা হলো, বা বিএনপির লোকজনকে, এমনকি আমরা ওই সময় যেসব প্রত্যেক দিনের খবরগুলোকে আমরা করতাম, দেখলাম যে বিএনপির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরো কিছু মন্ত্রণালয় বিএনপিকে দিতে চাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে তারা রাষ্ট্র মানে একটা নির্বাচনের ধারাবাহিকতা বা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে তারা যেতে চেয়েছিল, কিন্তু সেটি হয় নাই। মূলত এখানে সমস্যাটা ওখানেই যে এদের রাষ্ট্র কনসেপ্টই আলাদা। এটি এক রাষ্ট্র কনসেপ্টের রাজনৈতিক দল না। যখন এক রাষ্ট্রের রাজনৈতিক দল হয় তখন তারা ঐক্যবদ্ধ হতে পারে। যেমন ভারতের কোনো একটা প্রবলেম হলে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে, কারণ তাদের রাষ্ট্র কনসেপ্ট একই রকম, একই বিষয়, ওখানে কোনো গড়বড় নাই। তাদের ভিতরে মানে বামপন্থীরা আছে, তাদের মধ্যে বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনৈতিক দলও আছে, কংগ্রেসের মতো মধ্যমপন্থী দলও আছে, কিন্তু রাষ্ট্রের কোনো ইস্যুতে তারা এক হয়ে যেতে পারে। মানে এখানে একটা বিষয় হলো গিয়ে যে নাথুরাম গডসে মানে বিজেপি বা এই সঙ্গী ভাবধারার তাদের জাতির জনককে হত্যা করেছে, গান্ধীকে হত্যা করেছে, সেই বিজেপি যখন ক্ষমতায় থাকে তখনও ওই গান্ধী জাতির পিতা থাকে। হ্যাঁ, তখন গান্ধীকে তখন রাষ্ট্রীয়ভাবে তার ওই ছবি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশ্ন আসে না, বা তাদেরকে এলিমিনেট করার তাদের কোনো থাকে না, কারণ তাদের রাষ্ট্র কনসেপ্টটা মধ্যে গড়বড় নেই। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা হয়ে গেছে, এই মানে ৮০-র দশক থেকে যে বাংলা স্থান চেতনার জাগরণ, বঙ্গবন্ধু হত্যার পরে তাদের মানে আবার বেরিয়ে আসা এবং তাদের যে মাঠ তৈরি করা এবং তার যে বিকাশের ধারা, সেটা এমন একটা পর্যায়ে গিয়ে আসছে যে ওই নির্বাচন হলো না, মানে ওই নির্বাচন সর্বদলীয় নির্বাচনটা হলো না, আওয়ামী লীগ কোন রকমের একটা তালগাল পাকানো নির্বাচন দিয়ে তারা এখন এই ক্ষমতার মানে কি বল পাগলা ঘোড়া থেকে নামার আর কোনো সুযোগ পাচ্ছে না। ফলে ২০১৮-তে এসে তার আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়ল, এবং তারা চাইলো যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং সেখানে দেখা গেল যে ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতা বা তার আধিপত্য বিস্তারের একটা জায়গাও তৈরি হলো, এবং যে আওয়ামী লীগ ভারতের এতটা আধিপত্য কোনো সময় মেনে নেয় নাই, অর্থাৎ ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যে সময়টা ছিল, ভারত আওয়ামী লীগের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পায়নি। ইভেন আমরা দেখলাম যে ২০০১ সালের নির্বাচনে ভারত বিএনপিকে জেতানোর জন্য টাকা খরচ করছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। সেই ভারত একটা সুযোগ পেল আওয়ামী লীগকে কবজা করার, কারণ আওয়ামী লীগ দেখলো যে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট বাঁচাতে হলে তার কারো না কারো উপরে নির্ভর হওয়ার ছাড়া কোনো উপায় পাচ্ছে না। তো এইখানে মানে রাজনৈতিক দল হিসেবে যেমন আওয়ামী লীগের ভুলও আছে, আওয়ামী লীগের অসহায়ত্বও আছে, এটা খুব প্রকাট হয়ে ওঠে। এবং ১৮ সালের নির্বাচনটা হলো, সেই নির্বাচনটাও আসলে মানে মানে জনগণের একটা মানে সাড়া পাওয়া বা ওই মানে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হলো না। এবং আমরা দেখলাম যে এই জায়গাটা আরো স্পেসটা ন্যারো হয়ে যাচ্ছে, আরো জায়গাটা কমে আসছে, এবং এখান দিয়ে আওয়ামী লীগ বেরোতে পারলো না, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ চালিয়ে গেল। এবং তার মধ্যে থেকে যদি করোনা যদি না আসতো, তাহলে হয়তো এই বিপর্যয় আমরা আরো আগেই হয়তো দেখতে পেতাম, বা যেভাবেই হোক করোনার কারণে হোক, কারণ নানাভাবে আওয়ামী লীগ এর মধ্য থেকে অনেক মানে কি বলে যে ঘটনা দুর্ঘটনা পেরিয়ে ২০২৩-এ এসে তারা অনেকখানি ব্লাইন্ড হয়ে গেল। তারা আর এই জায়গাটার মানে যে সমাধান যেটা তারা ২০০৯ সাল থেকে করতে পারতো, সেই জায়গাগুলো তারা এমনিতেই করতে পারেনি। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে এই রকমের একটি বড় যখন রাষ্ট্র কনসেপ্টের সমস্যা, তখন আওয়ামী লীগের উচিত ছিল মানে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত ছিল তাদের প্যারালাল রাজনৈতিক দল সৃষ্টি করা। কেননা তাহলে রাষ্ট্র, কারণ আওয়ামী লীগ হেরে গেলে রাষ্ট্র কনসেপ্ট হেরে যায়, কারণ আওয়ামী লীগ শুধু প্রতিনিধিত্ব করছে রাষ্ট্র কনসেপ্টের, অন্যরা করছে না, ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তাদের দায়িত্বটা ছিল কি? হয় আওয়ামী লীগের বিলুপ্ত হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে গেলে এখন এই মুহূর্তে বা গত ১৫-২০ বছরে বিলুপ্ত হলে বা তার ৩০ বছরে বিলুপ্ত আরো সমস্যা হতো, তাই না? এখন যেহেতু এটা হয়নি, আওয়ামী লীগের দায়িত্ব ছিল বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টকে বুস্ট আপ করা,
সেটা না করে তারা এই সমস্যার মোকাবেলা করেছে একদিকে, তাদের মানে ক্ষমতা রক্ষা করার চ্যালেঞ্জ তারা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে এই বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টের ভিতরে একীভূত করার জন্য, সেখানে যে বহু দলীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকা দরকার, তাদের যে বিকাশ দরকার, সেই স্পেসটা আওয়ামী লীগ দিল না, বা তার সেই কাজটাও করলো না। আমি আমার জায়গা থেকে যেটা করেছিলাম যে আমি 2009-10 সালের দিকে, তাই না, এখন যেহেতু এটা হয়নি, আওয়ামী লীগের দায়িত্ব ছিল বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টকে বুস্ট আপ করা। সেটা না করে তারা এই সমস্যার মোকাবেলা করেছে একদিকে, তাদের মানে ক্ষমতা রক্ষা করার চ্যালেঞ্জ তারা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে এই বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টের ভিতরে একীভূত করার জন্য, সেখানে যে বহু দলীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকা দরকার, তাদের যে বিকাশ দরকার, সেই স্পেসটা আওয়ামী লীগ দিল না, বা তার সেই কাজটাও করলো না। আমি আমার জায়গা থেকে যেটা করেছিলাম যে আমি 2009-10 সালের দিকে অনেক আওয়ামী লীগ নেতাদের কাছে আমি গিয়েছিলাম যে আপনারা মানে আপনাদের নেতা কর্মীদের মধ্যে অন্তত পাঠচক্র শুরু করান, এবং আমি চেয়েছিলাম যে বিএনপির সাথে কথা বলবো, কিন্তু ওই সময় আসলে আমার পক্ষে বিএনপির নেতৃত্বের কাছে পৌঁছানোটা ওইভাবে সম্ভব ছিল না, কারণ খালেদা জিয়া নানা রকমের ইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার সাথে উনি এবং ওনার যে মানে বাস্তবতা ছিল, প্লাস তারেক জিয়া দেশে ছিল না, তাদের কাছে যে আমি যাব বা তাদের কাছে গিয়ে যে বলবো যে আমাদের রাষ্ট্র কনসেপ্টের এই জায়গাটাকে আপনারা বড় রাজনৈতিক দল হিসেবে এই জায়গাটাকে কিউর করে একটি কি বলে যে ইউনিফাইড অবস্থার মধ্যে আসার চেষ্টা করা যায় কিনা। যদিও আমার আত্মবিশ্বাস ছিল না যে তারা আমার কথা শুনবে কি শুনবে না, তবু একটা প্রত্যাশা ছিল তাদের কাছে যাব, কিন্তু সেই যাওয়ার সুযোগটা বা সেই বাস্তবতা তৈরি হয়নি। তখন আমার কাছে মনে হয়েছিল যে ক্রমশই এই জায়গা থেকে আমরা আরো দূরে সরে যাচ্ছি, এবং এখানে একই ভূখণ্ডের উপরে রিজেন চেঞ্জ হওয়ার পর পরে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা একটা মানে বিস্ময়কর একটা ব্যাপার যে প্রতিবার রিজেন চেঞ্জ হওয়ার সাথে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আওয়ামী লীগের ভয়ঙ্কর ব্যর্থতা আছে, কারণ সে তার প্যারালাল রাজনৈতিক দল তৈরি করেনি। গত 15 বছর সে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই সময়টা সে তার প্যারালাল রাজনৈতিক দল তৈরি করতে পারতো, যার হাতে সে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে পারত। এখন আওয়ামী লীগের ব্যর্থতা যখন হয়, তখন মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ভোট দিতে যেতে চায়। তো আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিতে গেলে কোথায় যাবে? তার বিকল্প আছে বাংলাস্তানপন্থী রাজনৈতিক দল। তাহলে তো মানুষ বাধ্য হয়ে ভোট দেয় কোথায়? কারণ মানুষ তো এতটা সূক্ষ্মভাবে বিষয়টা বিশ্লেষণ করতে পারছে না যে সে তার রাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে। ফলে আওয়ামী লীগ যখন জিতে যায় তখন রাজনৈতিক দল হিসেবে সে একাই জিতে, কিন্তু যখন আওয়ামী লীগ হেরে যায় তখন সারা বাংলাদেশ। অর্থাৎ আওয়ামী লীগ মনে করছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার চেতনাকে শুধু তারাই ওন করে, এটার আপনার পাশাপাশি যে অন্য কোন দল তারা আমার এখানে একটা না, এখানে আমার একটু কথা আছে, শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ যে মনে করে যে শুধু তারাই ওন করে, বিষয়টা আসলে শুধু তা না, বাস্তবতা কারণ মূলত আওয়ামী লীগই ওন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে যে মুক্তিযুদ্ধপন্থী প্যারালাল বড় রাজনৈতিক শক্তিকে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকার জায়গা ছিল অন্তত 2009 সাল থেকে, সেই জায়গাটায় তারা সেটা করেনি। এবং এর আগেও যে আওয়ামী লীগের প্যারালাল যদি বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল দাঁড়াতে চায়, সেটাও তারা দাঁড়াতে দেয় না, এই ধরনের রেকর্ডও আছে। ফলে যদি না এই যে গণফোরামের যে ডক্টর কামালের রাজনৈতিক দল যদি দাঁড়াতে পারতো, কাদের সিদ্দিকের রাজনৈতিক দল যদি দাঁড়াতে পারতো, সেটা মুক্তিযুদ্ধের বা বাংলাদেশ রাষ্ট্র চেতনার বাইরে হতো না। এবং ফলে হতো কি, যদি এরকম রাজনৈতিক দলগুলো বিস্তার পরিসরে আসতো, সেখানে মানে তাদের প্রভাবে হলেও অন্যান্য বাংলাস্তানপন্থী রাজনৈতিক দল শক্তিগুলো ভয় পেত এবং বা তাদের হাতে ক্ষমতা দেওয়া যেত। কারণ একটা রাজনৈতিক দল সে যতই ভালো করুক না কেন, আওয়ামী লীগের সময় বিস্তার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মানুষের অভিযোগও আছে প্রচুর, এবং এই দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে, এবং যেই বিচারগুলো শেখ হাসিনা করতে শুরু করেছিলেন, বিস্ময়কর ভাবে তার পতনের আগেই তিনি এই জায়গাগুলোকে ধরেছিলেন এবং এগুলোকে নিয়ে করেছেন, এবং এটা প্রমাণিত। এখন আওয়ামী লীগকে আমার ভালো লাগছে না, আমাকে
বাংলাদেশপন্থী আরেকটা রাজনৈতিক দলকে ভোট দিতে হবে যে ক্ষমতায় আসতে পারবে। এখন দেখা গেল যে হ্যাঁ, বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল আছে, সে মানে হয়তো 3 সিটে নমিনেশন দিতে পারে এবং সে আসলে মানে একজন মানে কি বলে যে তার 3 জন জামানত হারায়। তো ওরকমের একজন একটা রাজনৈতিক ট্রাস্ট তৈরি হয় না গণমানুষের। ফলে তাকে যেতে হয় ঠিক বিরোধী অবস্থানে। আচ্ছা, আরো কিছু সমস্যা আছে, যাই হোক আমরা ধারাবাহিকভাবে আলাপ করব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি মানে এখানে আপনি একটা কথা বলেছেন, ওখানে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগ আসলে যে বিচার প্রক্রিয়াটা শুরু করেছিল, অর্থাৎ দুর্নীতিবাজ বা এরকম যারা আছে, এই আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, অর্থাৎ এইখানে কি ওই লোকগুলোর কি কোনো ভূমিকা ছিল বলে আপনার মনে হয়? কারণ হচ্ছে দেখেন, যখন এতদিন গত 15-16 বছরে বিচার করেনি, বেশ ভালোভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার সাসটেন্স করতেছিল। এটা থাকতে পারে, এটা থাকতে পারে বা আছে, এটা আছে বা হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। কারণ এখানে এখন গত 15 বছর যেটা হলো যে 5 বছর তো আওয়ামী লীগ রাষ্ট্র কনসেপ্টের জায়গাগুলো নিয়ে চ্যালেঞ্জ করেছে। তারপরে হলো গিয়ে সে যে নির্বাচন দিচ্ছে, সে আসলে ক্ষমতা দিবে কার কাছে? সে তো মানে একটা তথৈবচ অবস্থার মধ্যে পড়ে গেছে। ফলে আওয়ামী লীগের একটা চ্যালেঞ্জ ছিল তার ক্ষমতা কোনোভাবে আঁকড়ে ধরে থাকা, কারণ এছাড়া তার আর কোনো রাস্তা ছিল না। ঠিক আছে, এখন পরবর্তী সময়টায় সে শুধু ওই মানে তার টিকে থাকার চ্যালেঞ্জ নিতে গিয়ে অনেককে অনেক রকমের ছাড় দিতে হয়েছে এবং আমরা দেখছি যে শেখ হাসিনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে অনেকেই, এবং তিনি অনেক জায়গাতে মানে কি বলে যে বাধ্য হয়েছেন অনেক কিছুতেই। এবং এখানে দেখছি যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে বঙ্গবন্ধু হলো বাংলাদেশ পন্থীর বা বাংলাদেশ পন্থার একেবারে মানে জনক, আনডাউটলি। তো যে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, যে বাংলাদেশ যার স্বপ্ন বাংলাদেশ রাষ্ট্র আত্মমর্যাদাশীল হিসাবে হবে, সেই আওয়ামী লীগকে কখনো কখনো মানে কি বলে যে এই বৈদেশিক নীতিতে অনেক অনেক ভারতের কাছে অনেক তাকে ছাড় দিতে হয়েছে, এবং সেটাও তার বিরুদ্ধে অভিযোগ আকারে পরবর্তীতে গণমানুষের রোষ হয়ে এসেছে। কেন এটা তাকে করতে হয়েছে? কারণ তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওই ন্যারো স্পেসে তাকে বাধ্য করা হচ্ছে, তার কোনো না কোনো কিছু অবলম্বন করতে হয়েছে টিকে থাকার জন্য। এবং এইটা শুধু দেশের বাইরে থেকে যেমন এরকমের ব্যাপার আছে, দেশের ভিতরেও অনেক আমলা, অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক অনেক ট্রোজান হর্স এখানে ছিল, যাদের দ্বারা আওয়ামী লীগ শিকার হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র শিকার হয়েছে। এবং আওয়ামী লীগের যে বড় ভুলটা তার রাজনৈতিক ক্ষেত্রে, সেটা হলো গিয়ে সে তার প্যারালাল আরেকটি মুক্তিযুদ্ধপন্থী বড় শক্তিকে না দাঁড় করাতে পারা না। যেহেতু সে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা এক নয়। ভারতের স্বাধীনতায় কংগ্রেস বিলুপ্ত না হলেও চলে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগের বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল, অথবা আওয়ামী লীগকে তার প্যারালাল আরেকটি রাজনৈতিক দল সৃষ্টি করা উচিত ছিল। এবং যেটা পরবর্তীতে আমরা দেখছি যে বাংলাস্তানপন্থীদের উদ্ভব হওয়ার পরে সেটা ছিল আরো বেশি ভয়াবহ রকম জরুরি। এবং 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তখন এটা ছিল অত্যাবশ্যকীয়তার প্রধান কাজ, সেটি হয়নি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগের বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল, অথবা আওয়ামী লীগকে তার প্যারালাল আরেকটি রাজনৈতিক দল সৃষ্টি করা উচিত ছিল। এবং যেটা পরবর্তীতে আমরা দেখছি যে বাংলাস্তানপন্থীদের উদ্ভব হওয়ার পরে সেটা ছিল আরো বেশি ভয়াবহ রকম জরুরি। এবং 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তখন এটা ছিল অত্যাবশ্যকীয়তার প্রধান কাজ, সেটি হয়নি। আপনার এখানে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ বিভিন্ন দেশের কথা বললেন, প্রত্যেকটা দেশে কিন্তু তারা তাদের স্বাধীনতার কথায় কোনো ছাড় দেয় না, অর্থাৎ স্বাধীনতার পক্ষে তারা সব সময় একতা থাকে। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো কখনোই আসলে ঐক্যবদ্ধ হতে পারছে না। এটা আসলে এই যে বললাম যে এদের রাষ্ট্র কনসেপ্টের মধ্যে গোলমেল, যখন মানে এই যে বললাম যে ভারতীয় রাজনৈতিক দলগুলো একসাথে হতে পারে, কারণ তাদের রাষ্ট্রের ব্যাপারে ন্যাশনাল ইস্যু নিয়ে, ন্যাশনাল এন্থিম নিয়ে কোনো কমপ্লেক্স নেই। কিন্তু বাংলাদেশের, কারণ যখন একটি রাজনৈতিক দল বাংলাস্তান বা পাকিস্তানকে বিলং করে ভিতরে, কিংবা একটা ধর্মীয় উগ্রতাকে ধারণ করে, যেখানে যে ধর্মীয় অনুভূতি, মানে ইসলাম কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মধ্যেও আছে, ইসলাম আছে, হিন্দুত্ব আছে, সবই আছে বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু
যখন কোনো একটা ধর্মীয় উগ্রবাদ যখন স্থানীয় সমস্ত সংস্কৃতি, ভাষা, মানুষের সবকিছুকে ও মানে অস্বীকার করে শুধুমাত্র তার ওই ধর্মীয় সাম্প্রদায়িক আইডেন্টিটিকেই প্রদান করে তোলে, অন্যদেরকে খারিজ করে যায়, অর্থাৎ আমি ঠিক আছে, আমি থাকবো, আমি সেরা, আমি এক, আর বাকি কিছু থাকবে না। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে ভাষা সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত আইডেন্টিটি মুছে ফেলতে হয়। তো ওই জায়গাগুলো ওই রকমের কনসেপ্টগুলো যখন গ্রো করে, তখন আসলে যেটা হয় যে ওই রাষ্ট্র কনসেপ্টের সাথে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট যায়। বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট বঙ্গবন্ধু দেখছে যে বাঙালিদের সবচেয়ে বড় জনগোষ্ঠীটা হলো গিয়ে বাঙালি মুসলমানরা। তো বাঙালি মুসলমানরা যখন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তখন বৃহত্তর জনগোষ্ঠী হিসেবে অথবা বাঙালিদের মধ্যে ধর্মীয়ভাবে হিসাব করলে প্রধান জনগোষ্ঠী বাঙালি মুসলমানরা। তো যখন সংসারে তোমার বড় ছেলে থাকে, তখন তার কি দায়িত্ব থাকে, যে তখন তার দায়িত্বটা বেশি থাকে, তার অনেক কিছুকে ক্যারি করতে হয়। সেখানে তিনি বাঙালি মুসলমানদের এখানে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার কিছু নেই, কারণ এই রাষ্ট্রে তাকে চ্যালেঞ্জ করার মতো অন্য সম্প্রদায় কেউ নেই। এবং এমনকি সমগ্র বাঙালি কমিউনিটির মধ্যে বাঙালি মুসলমান সম্প্রদায় হিসেবে সবচেয়ে বড়, 70-75 ভাগ মানুষ। এখন তাহলে বাঙালি মুসলমানদের দায়িত্বটা হলো বাঙালি জাতিসত্তাকে বাঁচিয়ে রাখা, বাঙালি জাতিসত্তাকে সবার উপরে ধরে রাখা। যারা অন্যান্য বাঙালি জাতিসত্তার যেসব জনগোষ্ঠী আছে, বাঙালি হিন্দুকে, বাঙালি বৌদ্ধকে, বাঙালি খ্রিস্টানকে আগলে রাখা। তুমি যদি তোমার দায়িত্বের জায়গাটায়, তুমি তোমার বড়ত্বের জায়গাটায় তুমি যদি সংকীর্ণ অবস্থান নাও, তখন তুমি সেটা থাকো না। তুমি বড়ত্বের, তোমার জায়গাটা বড়ত্বের, তুমি সবচেয়ে বড় কমিউনিটি, অথচ তুমি সবচেয়ে ক্ষুদ্র কমিউনিটির আচরণ করছো, তখন তোমার এই কমপ্লেক্সটা যায় না তোমার। এবং বঙ্গবন্ধু ওই জায়গাটাই তৈরি করেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই আমরা বাঙালি। আমাদের এই রাষ্ট্রটার যেহেতু 99% মানুষ বাঙালি, অতএব এখানের ধর্মীয় সংকীর্ণতা থাকবে না। আমরা আমাদের জাতিগত সংস্কৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে বাঙালির একটি রাষ্ট্র হলো, যে রাষ্ট্রটা পৃথিবীতে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে। জি, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন আপনার বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট যে বারবার ব্যর্থ হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আসলে ধর্ম। এখানে শুধু বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট মূল কারণটা হলো গিয়ে ধর্ম ঠিক বলা যাবে না, কেননা ধর্ম আমি এখানে মেনশন করে তুমি বলতে পারো যে ইসলাম ধর্ম কিনা, ঠিক আছে। এখন ইসলাম ধর্ম তো বাঙালিদের মধ্যে আছে, বাঙালিদের মধ্যে তো ইসলাম ধর্ম গড়ে উঠেছে, মানে গজিয়ে উঠেছিল, ব্যাপারটা এমন না। বাংলায় তো ইসলাম এসেছে হাজার হাজার বছর, আজ থেকে প্রায় কি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শতাব্দীতে মারা গেছে, ওই শতাব্দীর শেষের দিকে মানে 669 খ্রিস্টাব্দে বাংলায় মসজিদ স্থাপন করা হয়েছে। তার মানে বাংলা ইসলাম আসছে অনেক আগে, এবং এই ইসলাম ট্রেডারদের মধ্যে থেকে আসছে, সুফি দরবেশদের মধ্যে আসছে, এবং আমাদের এখানে এসে ইসলাম ধর্ম আমাদের জনগোষ্ঠীর মধ্যে বিকশিত হয়েছে, আমাদের মতো হয়েছে। যারাই এসেছে তারা বিভিন্ন সময় এসে আমাদেরকে ওন করেছে। যেমন আমাদের প্রাচীন দরবেশদের নাম টাম খুঁজতে গেলে দেখা যায় ফুল শাহ, চাঁদ শাহ, অমুক শাহ, তমুক শাহ, দেখা যায় তারা বাংলা নাম গ্রহণ করেছে, বাঙালিদের ভাষা সংস্কৃতিকে গ্রহণ করেছে, বাংলার মানুষের সাথে ওই খালের পাড়ে গিয়ে দর্শন চর্চা করেছে, কারণ তাদের মানে যে আধ্যাত্মিক বা দার্শনিক প্রশ্নের যে উত্তর তারা দিয়েছে। ফলে এখানে যে ইসলাম, যে অর্থোডক্স ইসলাম বাংলা, সেই ইসলামের সাথে ব্রিটিশ ডিজাইন করা ওয়াহাবি সালাফিবাদ তো যায় না, এই উগ্রতা সাথে আমাদের স্থানীয় ইসলামের সাথে যায় না। ইসলাম এখানে সমস্যা না, সমস্যাটা হলো গিয়ে ইসলামের যে ডিজাইনটা ব্রিটিশ এম্পায়ার থেকে তৈরি হয়ে মানে সারা পৃথিবীতে এখন উগ্রবাদের নামে ছড়াচ্ছে, পিউরিটান ধারা বা আরো বেশি মানে সতী ইসলাম বানানোর যে প্রচেষ্টা, এইটার সাথে ক্লাশ করে। এইখানে ইজমটা বেশি, এখানে কমিউনাল করে তোলার প্রবণতাটা। কিন্তু তুমি একটা একই দিকে দেখো, আমাদের মাজারগুলোতে কিন্তু হিন্দুরাও যায়। আমাদের এই দেশের মানুষ কোন নবীকে দেখেনি, সাহাবাদেরকেও দেখেনি, তারা দেখছে হলে গিয়ে ওই পীরকে, ওই দরবেশকে, যার সাথে তার বাহাস হয়েছে, যার সাথে তার দার্শনিক তৃষ্ণা মেটাতে পেরেছে, এবং তার মাজারটি তাদের এলাকার একটি তাদের আধ্যাত্মিকতার পিলার, যেখানে তারা যায়, যেখানে গিয়ে তারা মানে কি বলে যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই যায়, এবং তারা কোনো মানত করে, বা এটা একটা শ্রদ্ধার জায়গা। এখন
ধরো আমাদের তুমি তুমি মুসলমান, তোমার মাজারে শুধু তোমরাই যাচ্ছ, এরকম অন্যরা ঘৃণা করছে, হিন্দুরা এসে ঢিল মারছে, তা তো করছে না। এইটা হলো যে স্থানীয় ইসলাম। আর এই যে মানে পিউরিটান ধারার ব্রিটিশ ইসলাম, যেটা আমাদের এখন বাংলাদেশে ব্যাপকভাবে মানে ছড়িয়ে পড়েছে, এরা যে আরো পিউরিটান ধারা আরো এবং মাজারগুলোকে ভেঙে দাও। তাহলে আমাদের সংস্কৃতির অংশ কি? মাজার আমাদের সংস্কৃতির একটা অংশ, বাঙালিদের মন্দির মসজিদ এগুলো বাঙালি সংস্কৃতির মধ্যে অংশ। তো এই জায়গায় একটা বড় রকম ক্লাস সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেকেই বুঝতে পারতেছে না যে ইসলামের সাথে সংঘর্ষটা না, সংঘর্ষটা হলো গিয়ে ওয়াহাবি সালাফিজম, ওই পিউরিটান ধারা, যেটা ডিজাইন হলো গিয়ে ব্রিটিশদের, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম থেকে আসে। তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষের মূল মানে বাংলাদেশের মানুষের মূল যে শিকড়, এগুলো এই সমস্ত ধারা থেকে, এই ভাবনাগুলো এবং এগুলোর বিভিন্ন রাজনৈতিক ইন্টারপ্রিটেশন, যার ভিতরে একটা মধ্যে দিয়ে যান। মানে প্রশ্নটা আমার কাছে কি মনে হয় জনগণ বুঝে শুনে, অর্থাৎ আপনার কনসেপ্ট অনুযায়ী বাংলা স্থানপন্থী যারা বা ওই নিশে যারা বিশ্বাস করে, তারা কি জেনে শুনেই বারবার এই পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে? মানে আমাদের ভিতরে আমাদের জনগণ এখানে যেটা হয়, যেমন ধরা যাক জনগণ বাংলাদেশ, কি মনে হয় জনগণ বুঝে শুনেই, অর্থাৎ আপনার কনসেপ্ট অনুযায়ী বাংলা স্থানপন্থী যারা বা ওই নিশে যারা বিশ্বাস করে, তারা কি জেনে শুনেই বারবার এই পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে? মানে আমাদের ভিতরে আমাদের জনগণ এখানে যেটা হয়, যেমন ধরা যাক জনগণ বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে না, এটা আমার কাছে, আমি খুব গভীরভাবে মানে একটু নিজের থেকে এক্সপেরিমেন্ট চালিয়ে দিয়েছি। মানুষ আসলে মানে জনগণ বলতে যে সাধারণ মানুষ, এরা বাংলাদেশের প্রতি না। এখানে সংকটটা সৃষ্টি হয় কখন, যখন ধরো তুমি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে সরাসরি সে রাষ্ট্রের বিরোধিতা করে। কারণ এখানে যখন সে আওয়ামী লীগ দ্বারা সে শাসিত হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রচুর অভিযোগ সৃষ্টি হলো, কিংবা দেখা গেল যে হিন্দুত্ববাদ, বাঙালি জাতীয়তাবাদকে বিকশিত হতে দেওয়া হয়নি, সেই হিন্দুত্ববাদের যে নানা রকম সাংস্কৃতিক ন্যারেটিভ, যেমন বাঙালির ইতিহাস নিয়ে কলকাতা থেকে যে পরিমাণে মানে সাম্প্রদায়িক ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং সেগুলো একাডেমিক করা হয়েছিল, সে অত্যন্ত মানে কি একজন মুসলমান বাঙালির কাছে সেটা মারাত্মক আত্মশ্লাঘায় মতো বিষয় হয়ে যায়। তো ওই সমস্ত ন্যারেটিভ গুলোকে চেঞ্জ করে একটা বৈজ্ঞানিক নিরীক্ষা করে মানে হিস্ট্রিক্যাল প্যাটার্নটাকে ঠিক করা দরকার ছিল। ওই জিনিসগুলোকে না বুঝি আবার যখন ৭১-এর পর থেকে এখানে আমাদের সংস্কৃতি বলে চালানো হচ্ছে, এখানে বড় রকমের একটা ফ্র্যাকচার হয়ে যায় এবং এগুলো স্থানীয় মানুষের সাথে, তার ইতিহাসের সাথে মিথ্যা বয়ানগুলো যায় না। ফলে এখানে একটা বড় রকমের এই সাধারণ মানুষের বিরুদ্ধে ওই যে ১৯ শতকে হিন্দুত্ববাদী ন্যারেটিভ, ওইটা এসে তখন একটা বড় রকমের ধাক্কা তৈরি করে এবং এই দায়টা চলে যায় মানে কালচারাল অভিযোগটা চলে যায় আওয়ামী লীগের উপরে। এবং আওয়ামী লীগের দায়িত্ব ছিল এই সমস্ত রিফরমেশন গুলো করানো, এবং এটার মূল দায়টা হলো যে বাংলাদেশের যে একাডেমিশিয়ান হিস্ট্রিয়ানরা আছে তাদের এগুলো নিয়ে কাজ করার কথা। কিন্তু তারা যেটা করছে ওই যদুনাথদের মানে ব্রিটিশ আমলের যে সাম্প্রদায়িক ন্যারেটিভকে কপি পেস্ট করে পিএইচডি করছে, এদেশের মানুষের দায় তারা পালন করছে না। ফলে এই রকমের সংকট গুলো আছে, কালচারাল কতগুলো দায় আছে। এবং আবার আওয়ামী লীগ যখন শাসন করে তখন সেখানে দেখা যায় কি যে তাদের শাসনের মধ্য থেকে যে কেউ শাসন করলে তার অনেকগুলো অভিযোগ দাঁড়াবে, ব্যর্থতা দাঁড়াবে, ঠিক আছে? কারণ শাসক মানে বা যে কাজ করে তার ব্যর্থতা থাকবে, যে সে কখনো ভালো কাজ করলে তার সমালোচনা কম বেশি থাকে, খারাপ কাজ করলে তো থাকে। ফলে আওয়ামী লীগের একটা গণরাজনৈতিক দল, সেখানে চোর চোট্টা বাটপার, তারপরে লুটেরা, দেশপ্রেমিক, হ্যাঁ, তারপর খুবই দেশপ্রেমিক, এরকম করে অনেক রকমের মানুষের সংশ্লিষ্ট, কোটি কোটি মানুষ, এটার গোটা প্রায় ৭-৮ কোটি মানুষ আওয়ামী লীগ করে সরাসরি। ফলে এই রাজনৈতিক দলের যখন ক্ষমতায় আসে তখন মানে সেখানে নানা রকমের মানে অভিযোগের ব্যাপার তৈরি হয় এবং আওয়ামী লীগের এই ব্যর্থতাকে মানুষ যখন এখান থেকে অন্য কাউকে চুজ করবে, সেখানে গিয়ে তার ঠিক বাংলাদেশপন্থী আরেকটি রাজনৈতিক দল কাছে তার তো যাওয়ার জায়গা নেই। এবং এই অভিযোগগুলো নিয়ে যখন অন্যরা বলে,
তখন জি মানুষ সুরসুর করে তাদের দিকে চলে যায় এবং সেখানে তো আবার ধর্মের ব্যাপারটা তো আছেই। ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন ভোট দিতে যাওয়া হয় তখন হয়ে জি যায় বাংলাদেশ মানে বিরুদ্ধে গিয়ে যেখানে ভোটটা দেওয়া হয় সেটা হলো বাংলাদেশ জি বিরোধী একটা কনসেপ্টে মানুষ না বুঝে ওই কাজটা করছে। জি কিন্তু যদি এটা এমন হতো যে আওয়ামী লীগের এই ব্যর্থতার বিরুদ্ধে আরেকটি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল মানে শক্ত অবস্থানে আছে, যেটা এমনকি সিপিবি কেও যদি মানে 71 সালের 72 সাল থেকে যদি সুযোগ দিত স্ট্রং হওয়ার, তাহলে জি হয়তো মানে একটা বড় রাজনৈতিক দল পাওয়া যেত, অথবা মানে আরো অনেক বিশেষ করে ন্যাপকে যদি দাঁড় করানোর সুযোগ দেওয়া হতো। এখানে অনেক বড় রকমের ভুল আছে, যেটা হলো যে আওয়ামী লীগের অল্টারনেটিভ বাংলাদেশপন্থী রাজনৈতিক দল যেখানে মানুষ গিয়ে ভোট দিবে সেই জিনিসটা হচ্ছে না। অথবা আর একটা জিনিস ছিল যে বিএনপির সাথে নেগোসিয়েশন করে যে একটা ঐক্য রাষ্ট্রীয় জাতিগতভাবে একটা ঐক্যের জায়গা আসা, যে আমরা বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকে সরছি না, তোমরা ক্ষমতায় আসো আর আমরা ক্ষমতায় আসি, রাষ্ট্রের এই সমস্ত অ্যান্থিম গুলোর উপরে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে পিউরিফিকেশনের জায়গাটা নিয়ে কাজ করা যেত এবং আমার মনে হয় যে তাহলেও একটা বড় রকমের আসতো। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এইবার আওয়ামী লীগ পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো গিয়ে চূড়ান্ত ভাবে মানে একটা বড় বিপর্যয় দাঁড়াচ্ছে এবং এটাকে এমন ভাবে চাপা হচ্ছে সবাই মিলে যে এখানে হয়তো আর একটা ব্লাস্ট না হওয়ার আগ পর্যন্ত এই চাপাচাপিটা হয়তো জি থামছে না, আমরা আরো একটা বড় হয়তো বিপর্যয়ের দিকে যাচ্ছি। জি ধরা যাক বাংলা স্থান রাষ্ট্র ধারণা জিতে গেল, সেক্ষেত্রে আসলে আমাদের দেশের ভবিষ্যৎ কেমন হতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। বাংলাদেশ রাষ্ট্র ধারণা যদি জিতেই যায় তো সেটা কি হবে? বাংলাদেশ রাষ্ট্র ধারণার কনসেপ্টটা হলো গিয়ে একেবারেই যে মানে ধর্মকেন্দ্রিক, সম্প্রদায় কেন্দ্রিক। তো ইসলাম হ্যাজ থাউজেন্ড ফেস, অনেক অনেক মুখ, নানা রকম। এক ইসলাম তো আরেক ইসলামকে সহ্য করে না। ফলে জি একটা সময় দেখা যাবে যে বাংলাদেশ রাষ্ট্র ধারণা হয়তো ধরলাম যে বাংলাস্তান হেরে গেল, বাংলাস্তানপন্থী রাষ্ট্র ধারণাটাই মানে এস্টাবলিশড হলো। তখন আমরা হলো কি হবো, সেটা একটা মিনি পাকিস্তান হলাম। তো পাকিস্তান আমাদের কাছে একটা মডেল আছে, সেখানে কি হয়? মসজিদে বোমা বিস্ফোরণ হলো, মানে হয়তো দেখা যাবে 34 মুসল্লি নেই, আবার জি অমুক মিলিটেন্ট গ্রুপ দাঁড়াচ্ছে, তমুক মিলিটেন্ট গ্রুপ দাঁড়াচ্ছে। তারপরে যেটা জি হবে যে অর্থনৈতিক বিকাশের জায়গাগুলো রুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এবং আমরা মানে ক্রমশই আরো বিপর্যস্ত হবো। বুদ্ধিভিত্তিক জায়গাটা তো আমরা তো হবো। এবং সবচেয়ে বড় যে সংকটটা হবে সেটা হলো গিয়ে ইতিহাস সংস্কৃতি ছাড়া জি আত্মপরিচয়ের জায়গাটা কি? কারণ একজন আরবের কাছে বাংলাদেশ থেকে যে শ্রমিক কাজ করতে যায় সে তো তার কাছে মুসলিম ভাই হিসেবে পরিচিত না, সে অনেকটা মিসকিন হিসাবে পরিচিত। তো জি এখানে তো মানে পরিচয়টা, আত্মপরিচয়, জাতিগত পরিচয়, সংস্কৃতি এবং তার তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জায়গাগুলো তো আমাদের সামনে পাকিস্তান আছে। জি যেখানে আপনার কিছুদিন আগেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এছাড়া বিভিন্ন আমরা প্ল্যাটফর্মে দেখেছি, পাকিস্তানি একটা সময় মানে আপনার এই রিসেন্টলি পাকিস্তানি একটা সময় আপনার বাংলাদেশের সবকিছু তারা ফলো করার চেষ্টা করতো, বা তারাও তাদের সরকারিভাবেও তারা বেশ অনেকবারই তারা উপস্থাপন করেছে, অর্থাৎ বাংলাদেশের সার্বিক দিক উন্নয়ন বলেন বা আনুষঙ্গিক বাকি যে দিকগুলো আছে তারা এটাকে ফলো করার চেষ্টা করছে। সেখানে আমরা কেন উল্টা এই পাকিস্তানকে আমরা আসলে ফলো করতে যাচ্ছি, এই জায়গাটা আসলে আপনি কি বলবেন, যেখানে তারাই আমাদেরকে ফলো করতে যাচ্ছে এখন? বিষয়টা হলো গিয়ে কি, বাঙালির রাষ্ট্র সাধনাটা ওইভাবে হয়ে ওঠেনি। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে বাঙালির যে বাংলাদেশ রাষ্ট্র সাধনা, সেই সাধনাটা হয়ে ওঠেনি। তবুও আমরা একটা দেখলাম যে মানে গত 15-16 বছরে মানে রিজেম চেঞ্জ হওয়ার সাথে সাথে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে একই ভূখণ্ডের উপরে, মানে সরকার মানে রিজেম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার, এটা হতে পারে না, কিন্তু এটা হচ্ছে। এটা ম্যাজিক ল্যান্ডের মতো একটা ঘটনা ঘটছে, শুধু নামটা পরিবর্তন করা যাচ্ছে না, কারণ এই নামের উপরে সার্বভৌমত্ব। ধরা যাক বাংলা স্থান রাষ্ট্র ধারণা জিতে গেল, সেক্ষেত্রে আসলে আমাদের দেশের ভবিষ্যৎ কেমন হতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। বাংলাদেশ রাষ্ট্র ধারণা যদি জিতেই যায়
তো সেটা কি হবে, বাংলাদেশ রাষ্ট্র ধারণার কনসেপ্টটা হলো গিয়ে একেবারেই যে মানে ধর্মকেন্দ্রিক, সম্প্রদায় কেন্দ্রিক। তো ইসলাম হ্যাজ থাউজেন্ড ফেস, অনেক অনেক মুখ, নানা রকম। এক ইসলাম তো আর এক ইসলামকে সহ্য করে না। ফলে একটা সময় দেখা যাবে যে বাংলাদেশ রাষ্ট্র ধারণা হয়তো ধরলাম যে বাংলাস্তান হেরে গেল, বাংলাস্তানপন্থী রাষ্ট্র ধারণাটাই মানে স্টাবলিশড হলো। তখন আমরা হলো কি হবো, সেটার একটা মিনি পাকিস্তান হলাম। তো পাকিস্তান আমাদের কাছে একটা মডেল আছে, সেখানে কি হয়, মসজিদে বোমা বিস্ফোরণ হলো, মানে হয়তো দেখা যাবে 34 মুসল্লি নেই, আবার অমুক মিলিটেন্ট গ্রুপ দাঁড়াচ্ছে, তমুক মিলিটেন্ট গ্রুপ দাঁড়াচ্ছে। তারপরে যেটা হবে যে অর্থনৈতিক বিকাশের জায়গাগুলো রুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এবং আমরা মানে ক্রমশই আরো বিপর্যস্ত হবো, বুদ্ধিভিত্তিক জায়গাটা তো আমরা তো হবো। এবং সবচেয়ে বড় যে সংকটটা হবে সেটা হলো গিয়ে ইতিহাস সংস্কৃতি ছাড়া আত্মপরিচয়ের জায়গাটা কি। কারণ একজন আরবের কাছে বাংলাদেশ থেকে যে শ্রমিক কাজ করতে যায়, সে তো তার কাছে মুসলিম ভাই হিসেবে পরিচিত না, সে অনেকটা মিসকিন হিসাবে পরিচিত। তো এখানে তো মানে পরিচয়টা, আত্মপরিচয়, জাতিগত পরিচয়, সংস্কৃতি এবং তার ইয়াটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জায়গাগুলো তো আমাদের সামনে পাকিস্তান আছে। যেখানে আপনার কিছুদিন আগেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এছাড়া বিভিন্ন আমরা প্ল্যাটফর্মে দেখেছি, পাকিস্তানি একটা সময় মানে আপনার এই রিসেন্টলি পাকিস্তানি একটা সময় আপনার বাংলাদেশের সবকিছু তারা ফলো করার চেষ্টা করতো, বা তারাও তাদের সরকারি ভাবেও তারা বেশ অনেকবারই তারা উপস্থাপন করেছে, অর্থাৎ বাংলাদেশের সার্বিক দিক উন্নয়ন বলেন বা আনুষঙ্গিক বাকি যে দিকগুলো আছে তারা এটাকে ফলো করার চেষ্টা করছে। সেখানে আমরা কেন উল্টা এই পাকিস্তানকে আমরা আসলে ফলো করতে যাচ্ছি, এই জায়গাটা আসলে আপনি কি বলবেন, যেখানে তারাই আমাদেরকে ফলো করতে যাচ্ছে? বিষয়টা হলো গিয়ে কি, বাঙালির রাষ্ট্র সাধনাটা ওইভাবে হয়ে ওঠেনি। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে বাঙালির যে বাংলাদেশ রাষ্ট্র সাধনা, সেই সাধনাটা হয়ে ওঠেনি। তবুও আমরা একটা দেখলাম যে মানে গত 15-16 বছরে অনেক দেশ থেকে টাকা মানে পাচার হয়েছে, অনেক চুরির গল্প তৈরি হয়েছে, অনেক রাজনৈতিক ধ্বংসলীলা, পেট্রোল বোমা থেকে অনেক হত্যাযজ্ঞ হয়েছে। তবুও ধারাবাহিকতার ফলে বাংলাদেশ রাষ্ট্রর একটা ডেভেলপমেন্ট, একটা চাক্ষুষ একটা ডেভেলপমেন্টের জায়গায় আমরা পৌঁছে গেলাম, যেখানে আমাদের মানে মাথা পিছু আয় ছিল $600, সেটা গিয়ে দাঁড়ালো $2800। এটা তো মামুলি ব্যাপার না। যেখানে আমাদের সেনাবাহিনীর ছিল মানে কি বলে যে র্যাঙ্ক ছিল যে প্রায় 80-র কাছাকাছি, সেটা আমাদের সেনাবাহিনীর র্যাঙ্ক এসে দাঁড়ালো 37-এ। তো মানে সামরিক শক্তির দিক দিয়ে আমরা আগের চেয়ে জায়গায় আসবো, অর্থনৈতিক শক্তির দিকে। এবং 2008 সালে আমাদের টোটাল অর্থনীতির ভলিউমটা ছিল আসলে $70-80 বিলিয়ন, এবং 2024-এ এসে আমাদের টোটাল অর্থনীতির হলো গিয়ে $475 বিলিয়ন দাঁড়িয়েছে। এটা তো আকাশ থেকেও হয়নি। তো বাংলাদেশ রাষ্ট্র সাধনাটা যদি ঠিকমতো হতো, তাহলে পাকিস্তান কেন, দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্রই আমাদেরকে হয়তো ফলো করত। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্রই আমাদেরকে ফলো করতো, আমাদের কাছ থেকে সহযোগিতা নিত, সাহায্য নিত, এবং আমাদের বিকাশের একটা জায়গা তৈরি হতো। সেই জায়গাটা আমরা সেটাকে করে আমরা উল্টো এখন পাকিস্তান হতে যাচ্ছি, বা আমরা চাচ্ছি, আমরা ধারণ করতে চাচ্ছি আসলে কেউ আসলে এই জায়গা। এটা কেন আসলে মানুষ তো এটা হলো কি আমাদের মানে কি বলে যে নিয়তির মতো একটা ব্যাপার। সেখানে বাংলাদেশ, এখানে শুধু আওয়ামী লীগ হারেনি। ওই যে আহমেদ সফার কথা, যেটা আওয়ামী লীগ হেরে গেলে আমরা সবাই হারি, কারণ মানে এখানে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টকে হারানো হচ্ছে, বা স্পষ্টই বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট হারছে। কারণ বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল যদি থাকতো, এবং বা যদি তাদের হাতে যদি ক্ষমতা ট্রান্সফার হতো, তাহলে সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু এখানে মানে রিজেম চেঞ্জ হওয়ার সাথে সাথে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে একই ভূখণ্ডের উপরে, মানে সরকার মানে রিজেম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার, এটা হতে পারে না, কিন্তু এটা হচ্ছে। এটা ম্যাজিক ল্যান্ডের মতো একটা ঘটনা ঘটছে।
শুধু নামটা পরিবর্তন করা যাচ্ছে না, কারণ এই নামের উপরে সার্বভৌমত্ব, অথবা এই সার্বভৌমত্ব এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করা, ফলে এটাকে পুরো অস্বীকার করা যাচ্ছে না। তা না হলে কোন রাজনৈতিক দল শহীদ মিনারে যাবে, কোন রাজনৈতিক দল যায় না, কোন রাজনৈতিক দল যায় না। অনেকে আবার যায় কিন্তু চেতনায় লালন করে না। কোন রাজনৈতিক দল স্মৃতিসৌধে যায় না, কিন্তু কোন রাজনৈতিক দল যায় চেতনার মধ্যে লালন করে না। তো এখন এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে এ ধরনের একটা অভিনয় করতে হয়। তাহলে এই রাষ্ট্রটা সে কোন রাষ্ট্রের আসলে বিলং করছে, আর কোন রাষ্ট্রে বাধ্য হয়ে আছে? রাষ্ট্র কনসেপ্ট এই ভূখণ্ড 1000 বছর আগেও ছিল, মানুষও ছিল। হ্যাঁ, রাষ্ট্র তৈরি হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো লাগে তার সব উপাদান সার্বভৌমত্ব ছাড়া সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ নাম ছিল না। বাংলাদেশ নামে 71 সালে একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার সার্বভৌমত্ব লাভ করেছে। কিন্তু সেই সার্বভৌমত্ব নামটা রেখে তার কনসেপ্ট বাকি সমস্ত ফেনোমেনা গুলোকে চেঞ্জ করে ফেলা হচ্ছে। এটাই হলো বাংলাদেশ এবং বাংলাস্তান রাষ্ট্র। জি, বর্তমান পরিস্থিতিতে আমাদের সার্বভৌমত্ব রক্ষার শক্তি কেমন, এটা আপনার কি মনে হয়? আমি যদি বলি, বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে তো মানে এই রাষ্ট্র কনসেপ্টের বিভাজনের বাইরে গিয়েও তো এখানে 99% বাঙালি, আর অন্যান্য জাতির লোক আছে, যেমন চাকমা জাতির লোক আছে বা আরো অন্য কিছু নৃগোষ্ঠীর লোক আছে আমাদের, তারা আমাদের ভাই। তো এই মূল হলে যে বাঙালিদের কথাই বলতে হয়, যেহেতু এটা একটা মানে একেবারেই সবচেয়ে বড় পার্সেন্টেজ। তো বাঙালিদের মধ্যে যখন বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্টের একটা বিভাজন আছে, বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টের বিভাজন আছে, ফলে এই মুহূর্তে যে বাস্তবতা, বিশেষ করে এই 2024 সালের আমরা যে এই ডিসেম্বরের কথা বলছি, বিজয়ের মাস, কিন্তু এটা ঠিক বিজয়ের মাস মনে হচ্ছে না। কারণ বাংলাস্তান কনসেপ্ট যখন তুমি বিলং করতে শুরু করো, তখন 16ই ডিসেম্বর আসলে খুব বড় কিছু ম্যাটার করে না, এটা আনুষ্ঠানিকতা ছাড়া কিছু। তো এখন হলো গিয়ে বাংলাদেশ রাষ্ট্র বা মানে বাংলাদেশের এই সার্বভৌম যে ল্যান্ডের যারা বসবাস করে, তাদের নিরাপত্তা বা সার্বভৌমত্ব সবচেয়ে ভালনারেবল পজিশনে আছে। এরকম একটা বিভাজিত, এরকম একটা বিধ্বস্ত রাষ্ট্রের মধ্যে যদি বার্মাও নক করে, তাহলে খুব সম্ভবত আমাদের মানে ঢেউ খেয়ে যেতে পারে, পরিস্থিতি খুব ভয়াবহ হবে। হ্যাঁ, এবং ভিতর থেকে একটা তুমি যখন বাইরের কোনো কারোর সাথে লড়াই করবা, তোমার ভিতরের শক্তিটা থাকতে হবে। ভিতর থেকে তুমি ভেঙে চৌচির হয়ে আছো, তোমার শক্তিটা কোথায়? তোমার তো ভিতরের শক্তি নেই, কারণ তুমি তোমার নিজের ভিতরে ভেঙে মানে টুকরা টুকরো হয়ে আছো। তোমার এই যে সার্বভৌম ভূখণ্ডের মধ্যে যারা বাস করছে, তারা এখন সবচেয়ে দুর্বলতম অবস্থানে আছে। জি, জনাব রাজু আহমেদ মামুন স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।